আচ্ছা, স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছেন আপনারা? একটু জানান তো আমাকে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তাহলে আমরা স্ক্রিন শেয়ার অফ হলে জানাবেন আমাকে। যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আমরা একটু ভোকাব পার্টটা নিয়ে আলোচনা করি। তো আপনি যদি আপনার ইংলিশে যদি একটা ভালো মার্কস ক্যারি করতে চান, আপনাকে হচ্ছে ভোকাবে একটু ফোকাস করতে হবে। ঠিক আছে? আপনার ইংলিশের পুরো ব্যাপারটাই হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং হইলেও আপনার ভোকাবটা একটু গুরুত্বপূর্ণ। কেন? কারণ ভোকাব থেকে রিটেনের সরাসরি প্রশ্ন আসে। যেমন আপনাকে একটা প্যাসেজ দিবে, ঠিক আছে, একটা বিশাল লম্বা প্যাসেজ দিবে, এবং অনেকে হচ্ছে 46 এর প্যাসেজটা অনেক লম্বা ছিল, এবং অনেকে হচ্ছে আপনার 1 ঘন্টা শুধুমাত্র প্যাসেজটা বুঝতেই কাটায় ফেলছে 3 ঘন্টার 4 ঘন্টার মধ্যে। এটা কিন্তু বিশাল বড় একটা প্যারার জায়গা, আপনার তো টাইম পাবেন না। ওকে। এরপর সেখান থেকে আপনার কিছু কোশ্চেন আসবে, যেটা হচ্ছে আপনার 9-10-এ পড়ে আসছেন, প্যাসেজ থাকবে, কিংবা ব্যাংকে পরীক্ষা দেন যেটা, সেটাই আর কি। কিছু প্যাসেজ থেকে প্রশ্ন আসবে 10টার মতো, কখনো 10টা দেয়, কখনো 6টা দেয়। এইবার মনে হয় 10টা দিচ্ছে। 46-এ, 45-এ দিছিল মনে হয় 5টা কি 6টা। ঠিক আছে। তো এই ওইখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। এরপরেই আপনার আসে ভোকাব পার্ট। এখানে আপনাকে কখনো দেখা যায়, যেমন 45-এ যেটা আসছে আপনার মিনিং লিখতে দিচ্ছে, 46-এও আসছে সম্ভবত মিনিং লিখতে দিচ্ছে। অর্থাৎ ওই প্যাসেজের মধ্যে থেকে আপনার হচ্ছেন কিছু কঠিন কঠিন ওয়ার্ড পাবেন। সে ওয়ার্ড গুলাকে ইজি ইংলিশে হচ্ছে আপনাকে মিনিংটা বুঝাইতে হবে। ওকে, যে কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা পারলে এখানে সম্ভবত 10 নাম্বার থাকে। হ্যাঁ। তো 10টা নাম্বার কিন্তু বিশাল নাম্বার হয়, বুঝতে পারছেন? তো দেখা যায় যে আপনি এই 10 নাম্বারের মধ্যে 5-7 নাম্বার অটো পেরে যাবেন। কারণ আপনি তো রিটেন রিটেন দিচ্ছেন, মানে একটা ভালো প্রিপারেশন আছে, পিলি পরে আসছেন, তাহলে পারবেন। বাকি 2-3 নাম্বারে গিয়া মূলত আটকায়া যায়। তার ওই 2-3 নাম্বারের মধ্যে একটা থাকে অন্তত, সেটা থাকে হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস থাকে আর কি। ফ্রেজ এন্ড ইডিয়মসটা বোঝানো একটু টাফ হয়ে যায়। যদি আপনার ওরা আসলে এমন ভাবে কোশ্চেনটা করে যে ওই লাইনটা বারবার পড়েও আপনি বুঝবেন না যে লাইনটাতে কি বুঝাতে যাচ্ছে। মানে স্বাভাবিকভাবে তো ওরা তো খুব ইন্টেলিজেন্ট যারা প্রশ্ন রেডি করে। তাহলে আপনাকে এইখানে বেশি ফোকাস করতে হবে যে একটা শব্দের মিনিংটা বোঝা, এবং হচ্ছে ওই মিনিংটা হচ্ছে আপনি কি করা। আপনি হচ্ছেন ওই অ্যাকর্ডিং টু দা সেন্টেন্স মিনিংটা হচ্ছে সহজ ইংলিশে লিখা, এবং যত লেস ওয়ার্ড ইউজ করা যায়। ঠিক আছে। যেমন ধরুন হচ্ছে ওয়াটার। ওয়াটারকে আপনি অনেকভাবে, মানে পানি বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ। এখন আপনাকে আবার ওই সেন্টেন্সের কনটেক্সটটা বুঝতে হবে। হ্যাঁ, যেমন আই, মানে ওয়াটারটা তো আপনার নাউন হিসেবে ইউজ হইতে পারে, আবার হচ্ছে আপনার ভার্ব হিসেবে ইউজ হইতে পারে। এখন প্যাসেজে ভার্ব হিসেবে ইউজ করছে, মানে পানি দেওয়া। ঠিক আছে। সো আপনাকে হচ্ছে তখন একটা ভার্ব ভার্ব ফ্রেজ, ভার্ব ক্যাটাগরি মাথায় রেখে আপনার ইয়াটা ওই আহ, কি বলে উত্তরটা দিতে হবে। আবার যদি আপনার নাউন হিসেবে ইউজ করে, তখন আপনাকে নাউন হিসেবে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে। সো এটা অনেকটা অনেক ইজি মনে করে, বাট এখানে একটু ক্যাচাল আছে। আবার দেখা যায় যে আপনার যত কম শব্দ ব্যবহার করে হচ্ছে মিনিংটা বুঝতে পারবেন আপনি স্যারকে, 2-3টা ওয়ার্ড ইউজ করা যায়, সমস্যা নাই। কিন্তু আপনি যদি একটা লাইন লিখে ফেলেন তাহলে সমস্যা। যেমন ওয়াটার, ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স হুইচ ইজ মেড, হুইচ ইজ হুইচ হোস্ট কোর এলিমেন্টস আর হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এত বড় করে বলার সুযোগ নেই আর কি, বুঝছেন ব্যাপারটা? তো এই যে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা ইংলিশ ওয়ার্ড দেখবেন, তখন আপনি ইংলিশে ভাববেন যে আচ্ছা এটা অর্থ কি, কিংবা অর্থটা বাংলায় ধরে আপনি ট্রাই করবেন এক শব্দে বা 2 শব্দে হচ্ছে মিনিংটা লিখা। ঠিক আছে। এবং অবশ্যই ট্রাই করবেন আপনি ওই প্যাসেজ কনটেক্সটে লিখা। একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং হইতে পারে, 5-7-8টা মিনিং হইতে পারে। আপনি 8টা মিনিং এর জন্য একটা লিখে না দিয়ে ট্রাই করবেন হচ্ছে একদম এক্স্যাক্টলি প্যাসেজে যেটা ইউজ করছে সেটা লেখা আর কি। যেমন মিনিটস। হ্যাঁ, মিনিটস মানে হচ্ছে কি, ওই যে মিটিং এর যে এজেন্ডা গুলা লিপিবদ্ধ করা হয়, মিটিং আলোচনা গুলা। এখন এটাকে আপনি হচ্ছেন ওই মিনিট মানে মিনিট লিখে দিয়ে আসলে হবে না, সময় মিনিট লিখলে হবে না, কনটেক্সটটা বুঝতে হবে। তো আপনারা যারা হচ্ছেন এটার জন্য সবচেয়ে ভালো হয় কি, আপনি ডেলিস্টার উপরে কিছু নাই। ওকে। তো ইভেন দেখা যায় যে আপনার এই আগামী গত 3 মাস কিংবা হচ্ছে নেক্সট 2 মাস, এই 2 মাস বা 5 মাসের যে কোর যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয় পত্র পত্রিকায়, সেখান থেকে ডিরেক্ট চলে আসে। যেমন 46-এ ব্রেন ড্রেন নিয়ে আসছে, খুবই ইজি আসছে 46-এ। 45-এর চেয়ে ইজি আসছে মনে হয় আর কি আমার। সবচেয়ে টাফ আসছিল মনে হয় 39 বা 38-এ, মানে প্যাসেজ পড়ে আগাইতে পারতেছে না। ঠিক আছে। 46-এ খুব ব্রেন ড্রেন নিয়ে আসছে, খুব কোনো কঠিন ওয়ার্ডে ছিল না, এবং আপনি যদি একটু কষ্ট করে প্রতিদিন ডেইলি স্টেপটা আধা ঘন্টা টাইম দেন, আপনি হচ্ছেন পুরোটা পারবেন।
তাহলে এটা গেল হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং। এরপরে আসে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস। একটা একটা মানে এটা প্রতি বিসিএস এ থাকে, ফরেসিস ছিল যে একটা ওয়ার্ড দিবে, সেটার হচ্ছে অ্যান্টোনিমসটা লিখে অ্যান্টোনিম দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স মেক করতে হবে। বুঝছেন? একটাতে 2 নাম্বার সম্ভবত, ভুলে গেছেন। তাহলে দেখেন আপনি বুঝতে পারতেছেন, তাহলে হচ্ছে আপনার সিনোনিম অ্যান্টোনিমস গুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার একটু ইজি মনে হয়, কারণ হচ্ছে আপনি যে কোনো সেন্টেন্স মেক করতে পারবেন, আপনি যে কোনো অ্যান্টোনিমস শিখতে পারবেন। এখানে হচ্ছে প্যাসেজ কনটেক্সটে কোনো প্রয়োজন নাই। আবার ধরুন আপনি সেন্টেন্স মেক করতে পারতেছেন না, সেটাও সমস্যা নাই। আপনি প্যাসেজ থেকে কপি করতে পারবেন না, সেটাও সমস্যা নাই। ঠিক আছে, এখন দেওয়া আছে যে প্যাসেজে হচ্ছে রহিম ভাত খায়, ঠিক আছে, আপনি লিখবেন আমি ভাত খাই, কিংবা আমি আমি গম খাই, হ্যাঁ আমি স্কুলে ভাত খাই। ঠিক আছে, তো আপনি হচ্ছেন এই সেন্টেন্সের ব্যাপারটা হয়তো একটু ঝামেলা টামেলা করে ম্যানেজ করে ফেলতে পারবেন। কিন্তু অ্যান্টোনিমস গুলো হচ্ছে মাথায় আসে না, কারণ ওরা এমন কোশ্চেন দিবে না যে এটা হচ্ছে মানে একটা বাচ্চাও পারবে, সো আপনাকে আপনার লেভেলের প্রশ্ন দিবে। তার মানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমস এবং হচ্ছে একটা টপিক সেন্টেন্স, একটা সেন্টেন্স শিখাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা যে ভোকাবুলারি ব্যাচটা থ্রো করছি, এখানে আমরা দুইটা জিনিসকে ফোকাস করে থ্রো করছি আর কি। একটা হচ্ছে আপনার বিসিএস, মূলত বিসিএস। ও আরেকটা জিনিস বলা হয়নি, সরি, বলে রাখি, সেটা হচ্ছে আপনার ফর্ম চেঞ্জ, পার্টস অফ স্পিচের ফর্ম চেঞ্জ। মানে আপনাকে নাউন দিবে, আপনাকে অ্যাডজেক্টিভ দিতে পারে, আপনাকে অ্যাডভার্ব দিতে পারে। ঠিক আছে, বলবে যে এই অ্যাডভার্ব ওয়ার্ডটার নাউন ফর্ম কি, কিংবা অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব ফর্ম কি। এটা প্রতিবারই আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাকে প্রচুর স্ট্রেস ক্রিয়েট করবে। আমি 46 একটা ভুল করে দিয়ে আসছি, একটা বা দুইটা ভুল করে ফেলছে। মানে আপনি আমি হচ্ছে অনেকগুলো বই থেকে পড়ছি, তারপরও আপনি মানে ইয়া হবেনি, আপনার কি যেন বলে, কনফিউজ হবেনি। আর আপনি কনফিউজ হবেন এমন কোশ্চেন গুলো দেওয়া হয় পরীক্ষায়। এইটা খুবই মানে স্ট্রেস ক্রিয়েট করছে আমাদের 46 রিটার্ন। হ্যাঁ, এবং এবং অনেকে খুবই কম মার্কস পাইছে। ঠিক আছে, দুইটা একটাও পারে না, এরকম অনেকে আছে। আপনি পরীক্ষাগুলো দেখা দিয়ে করা যায় না তো। ঠিক আছে, খুবই কম পোলাপান লাকি থাকে দেখা দিয়ে করতে পারে। আর কিছু মানুষ থেকে দেখা দিয়ে করার মতো সাহসী পায় না, যেমন আমি। আমি বলি আর কি যে আমার স্টুডেন্ট লাইফের সব মার্কস হচ্ছে একদম হালাল। এবং বিসিএস এর ভাই আমি একটা নাম্বার দেখতে পারি নাই, 46-এ আমি একটা নাম্বার দেখছি, শুধু একটা নাম্বার। কোনটা জানেন? ওই মেন্টাল এবিলিটির মধ্যে নেসেসারি বানানটা আমি ভুলে গেছি, হুট করে মাথায় আসছে নেসেসারি বানানটা কি। আমি হুট করে নেসেসারি বানান ভুলে গেছি, জাস্ট একটা যেতে ভাই এটা কি হবে। আর আর দেখার সুযোগই পাই না, সাহসই করতে পারি না। ঠিক আছে, তো আমি পারি না আর কি। আমি ইউনিভার্সিটিতে এই কাজটা করি না কখনো। 4 বছরের ভার্সিটি লাইফে, 5 বছরের ভার্সিটি লাইফে মাস্টার সহ আমি মোটামুটি হালাল মার্কস পরীক্ষা দিয়ে আসছি। যাই হোক, সো এখন আপনি প্রিপারেশন কিভাবে নেবেন ভাই? আপনি যদি হচ্ছেন বাসায় পড়েন, তাহলে আপনি যে কাজটা করবেন, আমি আপনাদের এতক্ষণ যা বললাম পরীক্ষায় আসে আপনার জন্য দুইটা বই খুবই ভালো আছে। প্রথম বইটা হচ্ছে আপনার অবশ্যই অ্যাসুরেন্স বইটা নেবেন, বইটা খুবই ভালো। ইউনিক একটা বই বের করছে এইবারই, মনে হয় ওদের ফার্স্ট এডিশন। ইংলিশটা আমি জানি না কেমন, আর জানার সুযোগ নেই, 2 মাস পরে পরীক্ষা আমার। আমি মনে হয় 20 দিনও টাইম পাবো না, আমার আবার ভাইবা আছে 45-এ। তো আপনারা ওই টেস্ট করার যেহেতু একটা সুযোগ নাই, আপনি হচ্ছেন ওই সরাসরি হচ্ছে এসুরেন্সটা নিয়ে ফেলার, টেস্টেড গুড। ঠিক আছে, এসুরেন্সটা নিবেন, সেটার মধ্যে হচ্ছে আপনার শুরুর দিকে মানে ইয়ার কোশ্চেন গুলো সলভ সলভ করার পরে আপনার একটা চ্যাপ্টার আছে, সেখানে সব দেওয়া আছে, একসাথে করে দেওয়া আছে আর কি। যেমন পার্টস অফ স্পিচ চেঞ্জ, এখানে সম্ভবত 400-র মতো দেওয়া আছে, 400 একদম মুখস্থ করে ফেলবেন। অন্তত 400-এর মধ্যে আপনার 80-90% কমন আসবে। ঠিক আছে, এখানেই সবকিছু আছে এই বইটার মধ্যে। আর আপনার যদি এখানে আর একটু ভালো প্রিপারেশন রাখতে চান, তখন আপনি চলে যাবেন হচ্ছে লতিফ স্যারের, অতিথির যে লতিফ স্যার, তার হচ্ছে প্রিমিয়ার ভোকাবুলারি নামে একটা বই আছে। এটা পুরোপুরি সাজাইছে হচ্ছে বিসিএস কেন্দ্রিক। এখানে ওই যে সিনোনিম অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে আপনার পার্টস অফ স্পিচ চেঞ্জ মোটামুটি প্রচুর আছে। আপনি এখান থেকে কমন আসতে বাধ্য, উনি কিছু বাদ রাখে নাই ভাই। দুনিয়াতে যা আছে সব নিয়ে আসছে, তো আপনার সব পড়া লাগবে না, আপনি একটু বুঝে বুঝে পড়বেন যে কোনটা পড়লে পরীক্ষা আসার মতো আর কি। একদম অ্যাক্সেস কঠিন দিবে না, আবার একদম বাচ্চাদের মতো সহজও দিবে না। তাহলে এই ব্যাপারটা দেখবেন। এখন আমরা যে ভোকাব ব্যাচটা থ্রু করছি, ওই ভোকাব ব্যাচে হচ্ছে আমরা যে পড়ার স্টাইলটা সাজাইছি, এটা হচ্ছে আমরা বিসিএস এবং ব্যাংক দুইটাকেই হচ্ছে আমরা ফোকাস করছি। ঠিক আছে, 3 মাস হচ্ছে আমরা গোল রাখছি যে 1+টা শেষ করার। তো আপনারা যারা ভোকাব ব্যাচে আছেন, তো আপনারা হচ্ছে খুব ভালো করে হচ্ছে একটু পড়েন ভাই। আপনাদের বিসিএস কভার হয়ে যাবে, আপনাদের আপনাদের আইবিএ কভার হবে, ব্যাংক তো হবে। কোর্স ফি তো কম, এটা নিয়ে আপনারা মনে করেন না যে মানে কোর্স ফি যেহেতু কম সেহেতু
আবার ভর্তি হওয়া যাবে, সব খারাপ করে পড়ি, এইগুলো এগুলো করবেন না। এটা আমি অনেক স্টুডেন্ট করে আমি দেখছি যে আমরা যেহেতু কোর্সে কম নিচ্ছি, মানে এমন না যে কোর্স খারাপ কিংবা ছোট কোর্স কিংবা হচ্ছে মানে আমরা এফোর্ট দিচ্ছি না। এই আমরা এমনিতেই সব কোর্স কম রাখি, ঠিক আছে। পড়ার কোর্স গুলো বাদ দিই একটু, আমার পড়ার কোর্স গুলো একটু বেশি হয়, কারণ হচ্ছে আমি প্রচুর এফোর্ট দিই। ঠিক আছে, আর আমি হচ্ছে অনেক বেশি স্টুডেন্ট ভর্তি করাই না, 200 500 1000 নাইম্বার মতো, যে আমি কোর্স কমায় রাখলে হচ্ছে, ঠিক আছে। আমি একটা পার্সোনালি টিচিং করি তো, এই জন্য। বাট ওগুলোতে হচ্ছে আপনার ভালো করে পড়েন। আর আরেকটা হচ্ছে আমি প্রতিদিন আপনাকে ডেলি স্টার্টে, প্রতিদিন বলতে আমি ট্রাই করি প্রতিদিন, প্রতিদিন তো পারি না, সপ্তাহে 5 6 দিন দিই। সেটা হচ্ছে আমি একদম, এটা কিন্তু সলো বিসিএস কেন্দ্রিক এবং ফোকাস রাইটিং কেন্দ্রিক। তো আপনারা যারা বিসিএস রিটেন দিবেন, আমার যে মুক্ত কথা যে ব্লগটা আছে সেখান থেকে আমি আপনাদেরকে প্রতিদিন দিচ্ছি, ডেলি স্টারের 20টা ওয়ার্ড দিচ্ছি, তারপর সেগুলার মিনিং দিচ্ছি। এই মিনিং গুলো কমন আসবে যে ভাই বিসিএস। তো আপনার যারা বিসিএস, এই জন্যই মূলত আমি দুইটা কম্বাইন্ড ব্যাচকে একসাথে ডাকছি আজকে, একই পড়া, ঠিক আছে। আপনাদের মেইন কাজ হচ্ছে ওইখান থেকে 20টা ওয়ার্ডস এর মিনিং পড়ে ফেলবেন, সিনোনিম পড়বেন, অ্যান্টোনিমস পড়বেন, এবং ওই ফর্মও পড়বেন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেটাও পড়ে নেবেন। আর গতকাল থেকে আরেকটা দিচ্ছি, সেটা পার্টস অফ স্পিচ চেঞ্জ। আপনারা কেউ দেখছেন এটা, পড়ছেন? জি ভাইয়া। মোটামুটি ভাল লাগছে না? মানে কাজে আসবে মনে হচ্ছে? আমার হচ্ছে ওই কালকে হুট করে আমি খুবই চাপে আসলে, মানে আমি 10 মিনিট টাইম পাচ্ছি না নিজের জন্য। তো এই পারফরমেন্সের যে নতুন ব্লগটা আমি দিচ্ছি, সেই ব্লগে আপনি দেখবেন ব্লগ পোস্টে যে আপনার একটা এই যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলার হচ্ছে পুরা 20টার, ওই 20টারই আমি জাস্ট ফর্ম চেঞ্জ করে দিচ্ছি। মানে নাউন থাকলে সেটার অন্য ফর্ম গুলো দিচ্ছি, না থাকলে ব্ল্যাঙ্ক রাখতেছি। আপনারা যারা দেখছেন তারা তো জানেন, অনেকেই পড়েন আর কি। আমি দেখছি আমার ব্লগে মোটামুটি মাশাআল্লাহ অনেক ভিউ হচ্ছে, 600 700 ক্রস করতেছে। এবং আমি কিন্তু বাইরে প্রমোট করি না, শুধু হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপ গুলাতে। তো আপনারাই পড়তেছেন, আমি দেখে ভালো লাগছে আর কি। তো আপনাদের যারা বিসিএস দিবেন, তারা অ্যাটলিস্ট ওই দুইটা ভাই অবশ্যই পোস্ট প্রতিদিন খুঁজে খুঁজে নিজ দায়িত্বে দিবেন। আমি সব গ্রুপে দিব কিনা শিওর না, কারণ হচ্ছে আমার তো টাইম নেই। আপনারা যদি, যাদের পড়ার ইচ্ছা তারা ভালো জিনিস খুঁজে বের করে আর কি। তো আপনার যা দরকার খুঁজে খুঁজে বের করবেন, ব্লগটা প্রয়োজনে আপনার ইয়াতে হোম পেজে সেভ করে রাখবেন প্রতিদিন বিকাল বেলা। আমি সকালেই দিই, একটু পরপর চেক করবেন পোস্ট করছে কিনা। যেমন আজকে আমি লেট হবে কারণ আপনার ক্লাস নিচ্ছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের ভোকাব ব্যাচের মেন ইস্যু, ঠিক আছে। আর যদি ডিটেলস জানতে চান গ্রুপে জানাবেন আর কি। আর ভোকাব ব্যাচে যারা আছেন তারা চাই থাকতে পারেন, আমরা এখন বিশেষ আদার টপিক নিয়ে আলোচনা করবো, আপনাদের কাজে আসতে পারে। আচ্ছা, যদিও এই গ্রুপটা হচ্ছে সবার জন্য ওপেন করছি আমি ক্লাসটা, বাট এটা হচ্ছে মূলত আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টদের জন্য। বাট স্টিল আমি চাচ্ছি কয়েকটা ফ্রি থাকুক, আপনারা পড়াশোনার প্রতি একটু মোটিভেশন পাবেন, প্লাস কেমনে পড়তে হয় সেটা বুঝতে পারবেন হয়তো। আর মানে এই বন্ধের টাইমটা হয়তো ফ্রিতে দিব আর কি আপনাদেরকে। ওকে, তো আপনারা যারা পেইড ব্যাচের আছেন আমাদের, তো সেক্ষেত্রে একটু বলি যে আপনাদের নিয়ে প্রথমে আমি একটা এক্সেল শিট গঠন করব আজকেই। ওইখানে হচ্ছে কি কি জিনিস পড়া লাগবে, সেটা একটা টোটাল একটা ফ্রেমওয়ার্ক পেয়ে যাবেন আপনারা, এবং ওইটা দেখে আগাবেন আপনারা, ঠিক আছে। তো আচ্ছা, আজকের কথা না বলে আমি পড়া শুরু করি। তাহলে আজকে আমাদের গোল কি? আজকে আমাদের গোল হচ্ছে, প্রথমত আমরা ইংলিশ নিয়ে কিছু কথাবার্তা বললাম। ইংলিশ হচ্ছে টোটালি হচ্ছে, এটা আমরা ইনিশিয়াল ক্লাসেও আলোচনা করছিলাম, এটা হচ্ছে আপনার স্কিলের উপর বেস করে হচ্ছে আপনি ইংলিশে চাইলে 120ও পাইতে পারেন, আবার আপনি চাইলে হচ্ছে 60ও পাবেন, ঠিক আছে। তো 60 পাওয়া মানে তো বুঝছেন, ক্যাডার মিস 3টা সাবজেক্ট ইউ ক্যান্ট অ্যাভয়েড। একটা হচ্ছে চোখ বন্ধ করে ম্যাথ প্লাস মেন্টালের 100 নাম্বার, এখানে খারাপ করা মানে আপনি শেষ। এই পরীক্ষা খারাপ হয়েছে মানে আপনি বাকি পরীক্ষা দিয়ে লাভ নাই। তারপর হচ্ছে সায়েন্স, সায়েন্সে আপনি 80% মার্কস পাইলে আপনি ক্যাডার মোটামুটি শিওর। এই দুইটা 90% মার্কস পাইলে আপনাকে আসলে কেউ আটকাতে পারবে না। এরপর হচ্ছে ইংলিশ, এই 3টা সাবজেক্ট ইউ ক্যান্ট অ্যাভয়েড, ঠিক আছে। তো জান দিয়ে ফেলতে হবে। যাই হোক, স্টিল আমি অন্যগুলো সাবজেক্টে কিছু কিছু টপিক, সব সাবজেক্টে কিছু কিছু টপিকে হচ্ছে অনেক বেশি ফোকাস করি। তো আজকে আমরা যেটা পড়বো, আমরা ইংলিশ দেখলাম আজকে, এরপরে আমরা বাংলা দিয়ে শুরু করবো, এবং বাংলাদেশি অ্যাফেয়ার্স হচ্ছে প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো। যেহেতু হচ্ছে আপনাদের বই নেই, সেহেতু হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে একটা পিডিএফ রেডি করছি, আপনাদেরকে কিভাবে পড়বেন সেটা নিয়ে আলোচনা করব। আর ইউনিক বইটা সম্ভবত চলে আসছে এবং শিকড়টা আসে নাই। আমি শিকড়টা সাজেস্ট করি, কেন ইউনিক পড়তে পারবেন না। ইউনিক আসলে পড়ার অযোগ্য একটা বই, কিন্তু আমার সবচেয়ে পছন্দের বই হচ্ছে ইউনিক,
ঠিক আছে। ইউনিক বইটা এই জন্য ভালো, আপনি নোট করবেন ইউনিক দেখে দেখে, তাহলে আপনি প্রচুর ডেটা পাবেন, সব আপডেটেড ডেটা পাবেন, মানে মারাত্মক ভালো একটা বই। কিন্তু এটা পড়ে পরীক্ষা দেওয়া যাবে না, ঠিক আছে। আর আপনারা যারা ফার্স্ট টাইম পড়তেছেন, ইভেন সেকেন্ড টাইমে পড়তেছেন, এখানে অনেকে আছে আমি দেখছি, আমরা একসাথে গ্রুপে স্টাডি করি আর কি, আরো দুইটা বিসিএস দিচ্ছে অনেকে। তো ওনারাও জানেন আর কি যে ইউনিক আসলে হজম করা জিনিসটা। যাই হোক, আমরা দেখি। এখন আমরা চর্যাপদ পড়বো আজকে, চর্যাপদটা মোটামুটি শেষ করার ট্রাই করবো 40-50 মিনিটে। তো আমি মূলত আপনাদের মুখস্থ করাবো না, এটা আসলে রিটেন ব্যাচ, আপনারা বুঝতে পারতেছেন। আমি জাস্ট আপনাদের কনসেপ্ট দিব, আপনারা পড়বেন। এখন দেখেন, চর্যাপদে প্রথমে আপনারা যেটা করবেন, এটা পড়ার সময় এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই। এইবার মনে হয় 2টা বা 3টা আসছে 46, আমি পরীক্ষা দিচ্ছি কিন্তু ভুলে গেছে। এখন দেখেন যে চর্যাপদে প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি একটা বেসিক প্রিলির বই থেকে কিছু বেসিক 1 পেজে নোট করবেন। কিরকম দেখেন, চর্যাপদ কি, ঠিক আছে, কত সালে এটা পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, একটু লিখেন ভাই। খাতা কলম ছাড়া ক্লাস করতে বসবেন মানে শেষ, ঠিক আছে। আমার ক্লাসগুলো আমি দেখা যাচ্ছে, আপনারা হয়তো আমার সবাই পিলি ক্লাস করে আসছেন, যে খাতা কলম ছাড়া পড়তে বসবেন মানে আপনি 10% ডেটাও মাথায় ঢুকাতে পারবেন না, কারণ আমি অনেক প্রচুর ডেটা দিই, ঠিক আছে। দেখেন, চর্যাপদ কি, কোথায় পাওয়া যায়, কে আবিষ্কার করে, কবে প্রকাশিত হয়, ঠিক আছে। মানে সালগুলা, আমি একটু সালে ফোকাস করি বেশি। যে দেখেন যে আপনার মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপাল গেছে, কত নাম্বার ভিজিটে হচ্ছে চর্যাপদটা খুঁজে পেয়েছে, কত সালে তিনি সেটা হচ্ছে জানাইছে যে হ্যাঁ, আমি চর্যাপদ খুঁজে পেয়েছি, কত সালে সে বই আকারে পাবলিশ করছে। বাংলা সালগুলা পাশে লিখে রাখবেন, ঠিক আছে। এগুলো সব প্রিলি বইয়ে পড়ে আসছেন আপনারা। এরপরে হচ্ছে আপনার ওই যে বিজয় কত সালে হচ্ছে প্রথম ধর্মতত্ত্ব নিয়ে কথাবার্তা বলে, 1920 সালে, ঠিক আছে। তার বাংলা কিনে সে নিয়ে আলোচনা করে। তারপরে হচ্ছে ওবিডিএল 1926 সালে, ওবিডিএল এ বলে আর কি। তারপরে ধরেন আপনার শহীদুল্লাহ কত সালে বলে, ঠিক আছে। এরপরে নবচর্যা গীতি হচ্ছে কে, ওই যে শাহেদ, ঠিক আছে। এরকম শালগুলোকে একসাথে একটা বক্স করে একটা পেজের মধ্যে লেফট সাইডে শালগুলো নিয়ে আসবেন। এরপরে নিয়ে আসবেন একদম শুরুর দিকে বিবিধার্থ পত্রিকার সম্পাদক, ঠিক আছে, কত সালে হচ্ছে কি করে। তারপরে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ঠিক আছে। মানে চর্যাপদের হিস্ট্রিটা আপনি নিয়ে আসবেন 1 পেজের মধ্যে, এটা আনবেন মাস আজকে নোট করে। আপনার যারা আমার অন্তত পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন বাট নাই, একটু নোট করে যারা রিটার্ন দিবেন আমাকে দেখাবেন, ঠিক আছে। এটা আপনার 15 মিনিটও লাগবে না, গ্রুপে ছবি দিবেন। তাহলে এটা গেল। এরপরে আপনি বেসিক চর্যাপদে কিছু ডাটা নিবেন আরেকটা টেবল করে, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে চর্যাপদ হচ্ছে কে লিখে, তো কে লিখে তো হবে না, কারা লিখে, বাট আমি কে লিখে বলতে ওইটাই বুঝাচ্ছি। কতজন, 23 নাকি 24, আপনি 24 ইউজ করেন, সমস্যা নাই, এগুলো একটা ইউজ করলে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সবচেয়ে বেশি কে লিখছে, সবচেয়ে কম কে লিখছে। এরপরে ধরেন হচ্ছে আপনার কে কয়টা লিখছে, ঠিক আছে, কয়েকজনের নাম। এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নারী কয়জন আছে, মানে নারী নারী রাইটার কারা কারা আছে, একজনই আছে মনে হয়, ঠিক না, কুকুরিপা, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে এই যে ওনার নামটা, ঠিক আছে, নিয়ে আসবেন। এরপরে হচ্ছে আপনার 3 থেকে 4টা চর্যাপদ মুখস্থ করতে যাবেন না, অযথা মুখস্থ করবেন না। আপনি মুখস্থ করবেন হচ্ছে কি, আমি বলি, প্রথমে মুখস্থ করবেন প্রথম চর্যাপদ। প্রথম চর্যা কোনটা, কা, আ, তরু, বর, পাঞ্চ বিড়াল, চঞ্চল, চি, এ, পৈঠা, কাল, এটা হচ্ছে প্রথম চর্যা। 1 নাম্বার চর্যা হচ্ছে এটা। 1 নাম্বার চর্যাটা মুখস্থ করবেন, লিখবেন খাতায়, নোট করবেন, ঠিক আছে। আর শুধু আপনি 6টা চর্যাপদ নোট করবেন, এই 6টা মানে টোটাল 7টা চর্যা আপনি মুখস্থ করবেন। প্রথমটা হচ্ছে 1 নাম্বারটা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি 6টা চর্যা, কোন 6টা, ওই যে 6টা প্রবাদ বাক্য পাওয়া গেছে, ঠিক আছে। হাতের কাঙ্কন মালা উদাপন, ঠিক আছে। তারপর হচ্ছে ভারিত হাড়িত পাত নাই, ভাত নাই নিতে বেশি, এটা। তারপর দুধ বলন দে, এটা। আরো অনেকগুলো আছে আর কি। তাহলে মোট 6টা আছে, 6টা লিখবেন। আর একটু কষ্ট করে আরেকটা মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে ভুসুক উপর 49 নাম্বারটা, ঠিক আছে। পদ্মার কথা উল্লেখ আছে, বা আজি বাঙালি, আজি কি জানো, আজি বুসুগু বাঙালি ভৈলি, ঠিক আছে, আজি বুসুগু বাঙালি ভৈলি, এটা মাথায় রাখবেন। তাহলে এই 7টা 8টা চর্যা আপনাকে একটু নোট করে সেপারেট করা লাগবে। খুবই ভালো হয় যদি আপনি পদ সংখ্যা জানতে পারেন, কততম পদ। যেমন ঢ্যান্ডন পার হচ্ছে ওইটা, ঠিক আছে, 33 নম্বর পদ। তো এগুলো যদি আপনি মনে রাখতে পারেন, ভালো। মনে রাখতে পারলে সমস্যা নাই, পদ সংখ্যাটা মনে রাখতে দরকার নেই আর কি, ঠিক আছে। অ্যাটলিস্ট যদি পারেন আপনি একটু নামটা মনে রাখেন কে লিখছে, আর সেটা না বললেও দরকার নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 1 নাম্বার চর্যাটা, আর হচ্ছে এখানে 6টা, আর ওইখানে ভুসির উপর একটা, এই 8টা চর্যা হচ্ছে আপনি একটু কষ্ট করে নোট করে ফেলবেন আজকে। কিছু বলবেন?
আচ্ছা, তাহলে একটু আনমিউট করে রাখি যদি কেউ কিছু না বলে। তাহলে এইটা হচ্ছে আপনাদের বেসিক নোট। এখন আপনাকে ধরেন পরীক্ষায় আসছে, বলেন ভাই এটাকে জিজ্ঞেস করবে চর্যা কত সালে প্রকাশিত হয়েছে, না এটা জিজ্ঞেস করবে না। এটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে এবং স্যারের কনফিডেন্স লেভেলটা বাড়ায় দিবে আপনার প্রতি। কিরকম দেখেন, এইটা 44 এর কোশ্চেনটা দেখেন। এটা হচ্ছে ফুল পিডিএফটা দেওয়া আছে আমাদের, আপনারা যা পিডিএফ লাগে ভাই। বেঙ্গল সোসাইটি, এটা হচ্ছে আমাদের একদম ফ্রি গ্রুপ, বেঙ্গল সোসাইটি টেলিগ্রাম গ্রুপটা, এখানে সব পিডিএফ দেওয়া আছে, এইটাও দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, যেমন ধরেন হচ্ছে আপনি একটা কোশ্চেন দেখেন, চর্যাপদ কবে কোথায় কে আবিষ্কার করেন, 44-এ আসছে, দেখছেন ডিরেক্ট প্রিলি কোশ্চেন চলে আসছে না? চর্যাপদ কত সালে কোন স্থান থেকে উদ্ধার করে, প্রিলি কোশ্চেন চলে আসছে। চর্যাপদ কে আবিষ্কার করেন চলে আসছে। এখন দেখেন 2 নম্বর প্রশ্নটা, চর্যাপদ রচয়িতাদের মধ্যে একজন বাঙালি চর্যাকারের পরিচয় দিন। ভূস্বক উপরটা দিলেন ধরেন আপনি, ঠিক আছে। এখন যদি আপনি বাই ডিপেন্ড করতেছে আপনি কোন লেভেলে লিখতে পারেন। যদি আপনি ভালো লিখতে পারেন, যেমন আমি মাশাআল্লাহ ভালো লিখতে পারি, ঠিক আছে, যেমন আপনি কেউ এই প্রশ্নটা 3-4 লাইনেই শেষ করে দেয়, বা 5 লাইন, হাফ পেজ, কারণ হচ্ছে এটা 3 নাম্বার থাকে। আবার আমি দেখা যায় যে আপনার 1.5 থেকে 2 পেজ লিখি আর কি একটা প্রশ্ন 3 নাম্বারের জন্য হোক। আমি একটু বেশি লিখি, যদি আপনার বেশি লিখার সুযোগ পাবেন না। আমার যেটা মনে হচ্ছে যে 47 থেকেই আপনার ওই পেজ ফিক্সড করে দিতে পারে, বুঝছেন? পেজ ফিক্সড, আপনার এটার জন্য একটু, ওইটার জন্য একটু। এই পেজ ফিক্সড হলে কিন্তু ঝামেলা আছে, আপনার অনেক খুশি আছেন, কম লিখতে হবে। কিন্তু ভুলে ভালে যদি আপনি একটা ম্যাথ ভুল করে ফেলেন, যেমন আমি তো প্রচুর, মানে 45-এ তো আপনার পরীক্ষা দেন না, দিলে কান্না করে যেতেন ম্যাথে। আমার ম্যাথের, যারা ম্যাথের স্টুডেন্ট আছে তারাই হচ্ছে ম্যাথে খুবই খারাপ করছে এবং প্রচুর ফেল করছে, এবারও ম্যাথ খুবই টাফ করবে। যদি এরকমই হয় যে আপনার পেজ ফিক্সড করে দিচ্ছে, তাহলে আপনি শেষ। কারণ আপনি ম্যাথ ভুল করবেনই, প্রথমবারে কারেক্ট করা সো টাফ হবে এবং আপনি পরে পড়তে পারবেন না, কারণ পেজ ফিক্সড। ঠিক আছে। যাই হোক, যেটা বললাম আর কি। এখন ধরেন এটা আসছে, চর্যাপদ রচয়িতাদের মধ্যে একজন বাঙালি চর্যাকারের কি চাইছে, আপনার পরিচয় চাইছে। এখন আপনি অনেকভাবে হচ্ছে এটা করতে পারেন, যে ওকে ফাইন ভাই, আমি সরাসরি চর্যাপদ দিয়ে শুরু করে দিব আর কি। ঠিক আছে। না, আপনি সরাসরি চর্যাপদ দিয়ে শুরু করে দিলেন। আহ, আহ, দাঁড়ান, ওকে। চর্যাপদ দিয়ে শুরু করবেন বলতে বোঝাচ্ছে আমি যে সরাসরি আপনি লিখে দিলেন আর কি, যে বাঙালি চর্যাকারের নাম হচ্ছে এটা, এটা, এটা শেষ। আবার আপনি চাইলে ভূমিকা দিতে পারেন। কিরকম ভূমিকা দিতে পারেন বলেন তো, একটু শিখে রাখেন ভাই। সেটা হচ্ছে যে নেপালের রাজগ্রন্থশালা থেকে উদ্ধারকৃত চর্যাপদ, যা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে মহামহোপাধ্যায় হরপ্রয়াস শাস্ত্রীর মাধ্যমে প্রকাশিত হয়। সেই চর্যাপদ, সেই চর্যাপদ থেকে আমরা একজন বাঙালি চর্যাকারের পরিচয় পাই। তিনি আর কেউ নয়, বা তিনি হচ্ছেন বসুগুপা, সাপোজ। তাহলে দেখেন আপনি লিখছেন 1 লাইন, আপনি ডাটা দিচ্ছেন কয়টা, নেপাল রাজগ্রন্থালয় থেকে, তারপরে হচ্ছে 1907-এ প্রকাশিত হয় না নাকি 8-এ, আমি ভুলে গেলাম, 6-এ মনে হয়, না 7-এ মনে হয়, যাক 7-এ আবিষ্কৃত হয় বা সাপোজ। এরপরে হচ্ছে 16-তে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মহামহোপাধ্যায় হরপ্রয়াস শাস্ত্রী। টোটাল হচ্ছে 6 থেকে 7টা ডাটা আপনি 1 লাইনে ঢুকাই দিচ্ছেন। ঠিক আছে। এবং আপনি কিন্তু বেশি লেখেন নাই, মানে 1-1.5 লাইনের বেশি লেখেন নাই, কিন্তু আপনি 6টা ডেটা ঢুকাইতে পারছেন। ঠিক আছে। তাহলে দেখেন আপনি হচ্ছেন, স্যার হচ্ছে যদি দেখে যে আপনি মোটামুটি স্মার্টলি অ্যান্সার করতে পারছেন, আপনাকে ভালো একটা মার্কস দিয়ে দিবে। ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি চাইলে মানে মানে সাহিত্য ব্যাপারটা আসলে খাতা কাটবে কিন্তু বাংলা ডিপার্টমেন্টের টিচাররা, মাথায় রাখবেন। এটা অনেকে জানে না। বাংলা খাতা কাটাই হচ্ছে বাংলার টিচারদেরকে দিয়ে, ইংলিশটা হচ্ছে ইংলিশে, মানে ফিল্ড এক্সপার্ট গুলাকে রাখা হয় আর কি। ঠিক আছে। সো আপনি যখন লিখবেন তখন আপনি চাবেন হচ্ছে যে একটু সাহিত্যিক ধাঁচের কিংবা হচ্ছে ডেটা বেশি দিয়ে লিখতে, তখন দেখা যাবে স্যাররা খুশি হচ্ছে। এখন দেখেন আপনি হচ্ছেন চর্যাকারের পরিচয়, চর্যাকারের পরিচয় চাইছে, এখন এই পরিচয়টাকে আপনি অনেকভাবে দিতে পারেন, অনেক ব্যক্তিগত পরিচয় দিতে পারেন, আপনি ওনার সাহিত্যিক পরিচয় দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। এবং এক একটা মানুষের কাছে ওনার পরিচয়টা এক এক রকম হবে। তো অনেক বই আপনি দেখবেন এখানে ওনার ব্যক্তিগত জীবনকে ফোকাস করা হয়েছে, অনেক বই দেখবেন হচ্ছে ওনার চর্যার যে স্টাইল সেখানে ফোকাস করা হয়েছে। ঠিক আছে। তো এটা নিয়ে কোনো প্যারা খাবেন না, এবং আপনি এটা ভাববেন না যে ওইটা ফোকাস করে নাম্বার বেশি, এরকম না। একদম চর্যাকারের পরিচয় চাইছে। ঠিক আছে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দুইটাকে মিক্স করতে পারেন। উনি হচ্ছে ওনার একটা পার্সোনাল পরিচয় দিয়ে ওনার লেখার যে স্টাইল, চর্যাপদে কয়টা আপনি চর্যাপদ লিখছে এবং লিখা ওনার ব্যক্তিগত লেখার স্টাইলটা কেমন, এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। ঠিক আছে। যাক, আমরা একটু প্রশ্নগুলো দেখি এবার। আমি মোটামুটি বুঝে এলাম যে আপনি লিখবেন কেমনে। এবং ওই যে আপনি যেটাটা হচ্ছে বললাম যে ওই যে শুরু করার যে লাইনটা, এটা আসলে আপনি যে কোনো
যে কোনোটার সাথে হচ্ছে ব্যবহার করতে পারবেন। যেমন 10 নম্বরে দেখেন, চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দেন, ধর্মমত সম্পর্কে আসছে, ঠিক আছে? এইখানেও আপনি কি অনেক ডেটা দিতে পারবেন, এই সেম ডেটা দিতে পারবেন। ওকে, যে এত সালে প্রকাশিত চর্যাপদ, হ্যাঁ যদিও 1916 সালে চর্যাপদ প্রকাশিত হয়, এটা ধর্ম মত নিয়ে প্রথম আলোচনা করানো হচ্ছে বিজয় বিজয় 1920 সালে, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি আগাইতে পারেন সাপোজ, ঠিক আছে? সো আপনি এইভাবে চাইলে টান দিয়ে আসতে পারেন, এবং এক লাইন আপনি টান দিবেন, এটা আপনার সুবিধা হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে দিলেন, যেমন এটা হচ্ছে আপনার বৌদ্ধদের, সহজে বৌদ্ধদের হচ্ছে একটা সাধন সঙ্গীত হ্যান ত্যান। পরবর্তী সময় হচ্ছে যখন বৌদ্ধরা ছিল, পাল ছিল, ওরা লিখছে, পরে যখন সেনরা আসে ওরা পালায় যায়, একটা স্টোরি দিলেন আর কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের টোটাল কোশ্চেনটা যদি দেখি, এখানে আমাদের টোটাল কোশ্চেন হচ্ছে আপনার কয়টা? 26টা। 26টা, ঠিক আছে। এখন আপনি পড়বেন কয়টা? আপনি ভাই 26টাই পড়বেন, খুবই ইজি, ঠিক আছে? আমি এখানে একটু আলোচনা করবো, দেখেন। আজকেই আপনি 26টা প্রশ্ন একবার টান দিয়ে রেখে দিবেন, শেষ। মুখস্থ করবেন না। মুখস্থ করবেন কি বলেন তো? মুখস্থ করবেন হচ্ছে ওই যে আপনাকে নোট করতে বলছি, শুধু সেটা মুখস্থ করবেন আপনি, আর বাকিগুলো হচ্ছে কি আপনি জাস্ট একবার বুঝবেন মনে মনে, এরপরে লিখে দিবেন, ছোট করে বইয়ের মধ্যে নোট করবেন। আমি 45 মারাত্মক নোট করছিলাম ভাই, চর্যাপদ বইয়ের মধ্যে। এবং আমি রাস্তাঘাটে বই পড়ি তো, কোন একটা রাস্তার মধ্যে বইটা ফেলে চলে আসছে, আমি খুবই কষ্ট হয়েছে, পরে 6 এর জন্য আবার বই কিনতে হয়েছে আমার, নোটটা করার সুযোগই পাইনি। দেখেন, দেখেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে আলোচনা করুন, 44-এ পেশাগততে আসছে। দেখেন, পেশাগত যারা হচ্ছে বোথ ক্যাডার বাংলা, যারা হচ্ছে বোথ ক্যাডারের বাংলার স্টুডেন্ট, ওরা বাংলা পরীক্ষা দেয় হচ্ছে কত নম্বরে জানেন? আপনারা কি জানেন কত নম্বরের পরীক্ষা দেয়? 500 নম্বরের বাংলা পরীক্ষা দেয়। আমি খুবই ওদের প্রতি জালাস ফিল করি। প্রথমে দিবে হচ্ছে বোথের বাংলা 100 নম্বর, পরে দিবে জেনারেল বাংলা 200 নম্বর, এরপরে ওদের সাবজেক্টিভ বাংলা 200 নম্বরে, 500 নম্বরে শুধু বাংলা পরীক্ষা দেয়, 900-এর মধ্যে 500ই ওদের বাংলা। 900 না, 1100-এর মধ্যে মনে হয়, যাই হোক। তাহলে দেখেন, তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাগটা হচ্ছে এটা পড়বেন, এখানে তেমন কিছু নাই, ওই 3টা যুগ লিখে দিলে হবে। এখন দেখি চর্যাপদ। তাহলে দেখেন চর্যাপদ কে কোথায় আবিষ্কার করে, ডাটাগুলো হচ্ছে নোট করবেন, এগুলো তো পড়ানোর কিছু নাই। 1882 সালে হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র হচ্ছে নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষা ব্লা ব্লা ব্লা, এগুলো পড়ে নেবেন। এই বানানগুলো চেকে রাখবেন, বানানগুলো লিখবেন, ঠিক আছে? খাতায় লিখবেন, পরীক্ষা হলে যাতে ভুল না হয়। তারপর একজন বাঙালি চর্যাকারের পরিচয় দিচ্ছে, বসুগুপাকে বাঙালি বলে অনুমান করা হয়, মাথায় রাখবেন। তারপর তার আসল নাম শান্তিদেব। দেখেন এখানে হচ্ছে আপনার কিছু পার্সোনাল ডেটা নিয়ে আসছে, শান্তিদেব। পিতৃপত নাম হচ্ছে শান্তি বর্মা, এগুলো কিন্তু একদম সব মুখস্থ করতে হবে না। রাজা কল্যাণ বর্মার পুত্র ছিলেন, এগুলো মুখস্থ করবেন না, যেটা মুখস্থ করতে হবে সেটা কেটে দিবেন, ঠিক আছে? এটা লিখতে পারেন। খুব সম্ভবত তিনি দেবপাল ও ধর্মপালের রাজত্বকালে বেঁচে ছিলেন, এটা তো মনে থাকবে আপনাদের, ঠিক আছে? তিনি নিজের কুটিরে সর্বক্ষণ অধ্যয়ন করতেন এবং বিক্রম মনে করতে তিনি অলস, ঠিক আছে? এই জন্য তাকে ভুসুগুপা মানে বক্ষণ সুক্তি কুটির নামে ডাকা, মানে ওনাকে হচ্ছে ট্রিজ করা হইতো আর কি। কেমন? আপনারা যেরকম আতেল বলেন সেরকম আর কি। ওর রচিত পদসংখ্যা হচ্ছে 8টা, এগুলো হচ্ছে এটা ওই 8টা মুখস্থ করতে হবে না, জাস্ট 8টা মাথায় রাখেন। তার পদে পদ্মাখাল, বঙ্গাল দেশ, বাংলাদেশ, বাঙালির কথা আছে। এই যে আজি বুসুগু বাঙালি ভৈলি, এইটা পড়েন, শুধু এই লাইনটা মাথায় রাখলে হবে, আজি বুসুগু বঙ্গালী ভৈলি। বানান চেক দিবেন ভাই, এটা বানান কিন্তু ভুলে যাবেন সবচেয়ে বেশি, ঠিক আছে? এইভাবে আপনি যা ছোট করে শিখবেন, 3 নম্বরের জন্য বেশি আসবে না। এবার দেখেন চর্যাপদের ভাষা সম্পর্কে ধারণা নেই, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে? চর্যাপদের ভাষা সম্পর্কে এটা খুব ভালো করে পড়বেন। এবং এখানে একটা কোটেশন আপনি মুখস্থ রাখবেন, একটা কোটেশন আপনি একটা বা 2-3টা কোটেশন আপনি মুখস্থ রাখবেন আর কি, ঠিক আছে? আর কোটেশন সবচেয়ে ভালো আপনি পাবেন কোথায় বলেন তো, কেউ কি জানেন? আগে যারা ক্লাস করছেন তারা বলেন। আগে ক্লাসে বলতাম আপনাদের, আগে লিটারেচার ব্যাচ, রানা পিলির জন্য ঘোষ পড়া, স্যারের বইয়ে। রানাগর স্যারের বই। রানাগর স্যারের বই মারাত্মক মারাত্মক কাজ করছে উনি। আপনার বইটা কিনে ফেলতে পারেন যদি ফাইন্যান্সিয়াল কোনো মানে, অবশ্য আপনাদের প্রচুর বই কিনতে হবে ভাই, যারা 46 টিকসেন আগের বই নাই, 47 টিকসেন আগের বই নেই, তাদেরকে মানে 5,000 টাকা বই কিনতে হবে। যাই হোক, রানাগর স্যারের বইটাতে আপনি প্রচুর কোটেশন পাবেন, এবং ওই কোটেশনের প্রয়োজন নাই যদি আপনি ওরাকল বইটা থাকে আর কি আপনার কাছে পিলির জন্য আর কি। কেমন? এখানে অনেক কোটেশন আছে, এখানে সম্ভবত দেয় নাই, ঠিক আছে? আপনি কোটেশন দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? যে এই যে দেখেন ভাষা সম্পর্কে অনেকগুলো কোটেশন, আপনি কি করবেন, এই যে খাতা, এই যে এই বইয়ের এখানে কিংবা হচ্ছে এইখানে, পাশাপাশি হচ্ছে আপনি কোনো কাগজে লিখে, মানে 2টা বই পড়ার সুযোগ নেই, মাথায় রাখবেন। আপনি পরীক্ষার আগের দিন 2টা বই দেখে যেতে পারবেন না, একটা বইয়ের সব ডাটা ঢুকাই ফেলবেন, ঠিক আছে? খাতায় হোক বইয়ে হোক, আপনি ওই বইয়ের ডাটাগুলো হচ্ছে এই বইয়ে কি করবেন, শিফট করবেন, এই বইটাতে শিফট করবেন, যাতে পরীক্ষার আগে রানাগোস্তারের বইটা ফেলে দিলেও আপনার সমস্যা না হয়, ঠিক আছে? হারাই গেলেও সমস্যা নাই, খুঁজে না পেলেও সমস্যা না হয়। একটা বইয়ে বাকি সব বইয়ের ডাটা নিয়ে আসবেন, এটা হচ্ছে আমার টেকনিক আর কি। তাহলে দেখেন,
তাহলে ওনার ভাষা নিয়ে হচ্ছে একবার দিবে পড়বেন, এখানে তেমন কঠিন কিছু নাই, বাংলা পড়া তো বুঝতে পারতেছেন। তো এটা নিয়ে পড়বেন এবং হচ্ছে কিছু শাল টাল দেওয়ার ট্রাই করবেন যদি সম্ভব হয়, নত প্রয়োজন নেই আর কি, ঠিক আছে। ওবিডিএলই আপনার হচ্ছেন এটাকে একদম ব্যাকরণগত ভাবে হচ্ছে জানায় আর কি যে এটা হচ্ছে বাংলা ভাষা। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হচ্ছেন ওবিডিএল এর শাল টাল দিয়ে ফেলতে পারেন আর কি, ঠিক আছে। এবার যদি জানা আছে দিতে সমস্যা নাই। এখন এই টাইপের কোশ্চেন একটু বেশি আসে এখন, যে আপনার বাঙালি জীবনের পরিচয় দেন, তারপর হচ্ছে এইবার 46 মনে হয় আসছে নারী সমাজের কথা উল্লেখ আসছে, চর্যাপদে নারীদেরকে কিভাবে স্থান দেওয়া হয়েছে, এই টাইপের কোশ্চেন বেশি আসতেছে। মানে এখন আর ওই যে ভাষা কি কত সালে আবিষ্কার হয় এগুলো কেউ দিবে না, এগুলো স্যাররা জানে পারে। তো এবার একটু আপনার স্কিল দেখার জন্য বা আপনি কতটুকু নলেজ জানেন একটু টাফে ঢুকে যাচ্ছে। তাহলে দেখেন বাঙালি জীবনেরটা হচ্ছে আপনি এখানেও একটা নোট করবেন, এখান দিয়ে নোট করবেন, কি কি নোট করবেন দেখেন, যে চর্যার বিষয় ধর্মকেন্দ্রিক এবং তথ্যবহুল হলেও ঠিক আছে তার বাহ্যিক রূপটি লৌকিক এবং সামাজিক জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। তাহলে এখানে হচ্ছে দেখেন এই লাইনটা খুবই ভালো হয়েছে, যে চর্যাপদ যদিও আপনার ধর্মকেন্দ্রিক একটা লেখা, কিন্তু এখানে আপনি হচ্ছেন কি সামাজিক জীবনের অনেকগুলো উপাদান পাবেন। এখানে আপনি দিতে পারেন যে উনিশশো আপনার 16 সালে প্রকাশিত চর্যাপদ, হ্যাঁ একটা টান দিতে পারেন আর কি। ঠিক আছে, যাই হোক তারপরে দেখেন চর্যায় বাঙালি সমাজে বিশেষত ব্রাহ্মণ্য পীড়িত অন্তত সমাজের চিত্র অঙ্কিত হয়েছে। এখানে হচ্ছে কিছু সম্প্রদায়ের নাম আসছে ডোম, শবর, চন্ডাল। এখন দেখেন এই প্রথম তিনটা লাইন আপনি আপনার মতো লিখতে পারবেন, কিন্তু এই তিনটা জিনিস আপনি একটু লিখে ফেলেন না, একপাশে বইয়ের মধ্যে লিখে ফেলবেন। ডোম, শবর, ঠিক আছে, চন্ডাল, এইভাবে হচ্ছে লিখে ফেলবেন এবং যখন আপনি রিভিশন দিবেন তখন শুধু এই ডোম, শবর, চন্ডালটা পড়বেন। তাইলে যেটা হবে যে আপনি হচ্ছেন ওই আপনার রিভিশন দিতে টাইম লাগবে না, কেমন পরীক্ষা ভালো হবে। এরপর দেখেন তাহলে সমাজের মূল অর্থনীতি ছিল কৃষি ভিত্তিক, তাহলে এখানে লিখে দেন টান একটা দিয়ে যে কৃষি ভিত্তিক, মানে সমাজ হচ্ছে কৃষি ভিত্তিক। এরপরে দেখেন যে নদী তটবাসিনী অন্তর্জ শ্রেণীরা ডোমিনিরা খেয়া নৌকা পারাপার করতো, তাহলে কি আপনি একটা পেলেন কৃষি কাজ করতো। এরপর হচ্ছে খেয়া পারাপার, ঠিক আছে, আর কাঠুরিয়ারা কাঠ বিক্রি করতো, তারপর হচ্ছে কি কাঠুরিয়া, তারপর হচ্ছে জেলে মাছ বিক্রি করতো জেলে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন কড়ি ছিল মুদ্রা, তাহলে মুদ্রা ছিল কড়ি, এটা তো আমরা জানি, ঠিক আছে, কড়ি ছিল মুদ্রা। তারপর ভাত ছিল সাধারণ খাবার, হরিণের মাংস ছিল প্রিয়। আচ্ছা আপনি পড়ে আসছেন না চর্যাপদের পিলির সময়, আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী মানে কি, যে হরিণের সুস্বাদু মাংসই হরিণের কাল হয়ে গেছে, তার মানে কি এটা কেন এটা আসছে, কারণ তখন হরিণ খাইতো আর কি ওরা, ঠিক আছে। তাহলে হরিণের মাংস ফেভারিট ছিল। বিদ্যালয়েরা সমাজে সম্মান পেত, ধর্মানুষ্ঠান ঘটা করে কি করা হইতো আপনার পালিত হইতো। এই জায়গায় লাইন আছে, লাইনটা আমি ভুলে গেছি। নাচিল গান্তি দেবী, নাচিল ওয়ার্ডটা ভুলে গেছি, নাচিলের পরে ওয়ার্ডটা কি, গান্তি দেবী মানে হচ্ছে একজন নাচে একজন গান গাচ্ছে, মানে ওরা বিয়েতে হচ্ছে উৎসব করতো, নাচ গান করতো আর কি, মেয়েরা নাচতো, ঠিক আছে। হুম। এই যে যে নাচন্তি বাজিল গান্তি দেবী এখানে দেওয়া আছে, নাচন্তি বাজিল গান্তি দেবী, ঠিক আছে। তাহলে দেখেন যৌথ পরিবার ছিল, তারপর কি, তার মানে আপনি যৌথ পরিবার পাচ্ছি, যৌথ পরিবার। তারপরে হচ্ছে ধনী অন্তঃজরা সমাজের কেন্দ্রে বসবাস করত, মানে যারা আছে ধনী অভিজাত ছিল, অ্যারিস্টোক্রেটিক যারা ছিল তারা সমাজের কেন্দ্রে বসবাস করত। নিম্ন বর্গের প্রান্তিকরা ছিল টিলাবাসী, মানে শহর থেকে অনেক দূরে পাহাড়ে বসবাস করতো। হ্যাঁ, দুঃখ দুর্দশা করুণ জীবনের চিত্র ফুটে ওঠে। তার সেখানে সাজসজ্জা, তৈজসপত্র, বাদ্যযন্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি কথা হচ্ছে এখানে উঠে আসছে, ঠিক আছে। এখন এত লিখে সুযোগ নাই, তাহলে আপনি কিসে ফোকাস করবেন বলেন তো এখানে। আপনাকে এইটা পড়বেন হচ্ছে, আপনি জাস্ট এইটা আপনি লিখতে গেলে আপনি ফ্লুয়েন্সি করতে পারবেন না, তো এখানে আপনি ফোকাস করবেন হচ্ছে কি দেখেন সেখানে কি কি ভাইয়া, পাচ্ছেন আপনি। জি বলেন। এই যে আপনি যে পয়েন্টগুলো বললেন এগুলো কি পয়েন্ট আকারে লেখা যাবে নাকি মানে পয়েন্ট আকারে রচনার? লেখা যাবে, পয়েন্ট আকারে লিখবেন, ঠিক আছে। আমি যেভাবে লিখি আর কি সেটা হচ্ছে ধরেন পয়েন্ট মানে লেখার মধ্যে পয়েন্ট নিয়ে আসি, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে একটা ভূমিকা দেই, ঠিক আছে, তারপরে হচ্ছে দেখি আর কি যে এই সমাজে পরিচয় মুদ্রা, এখানে নানান ধরনের আপনার পেশা বৃত্তির পরিচয় পাওয়া যায়, যেমন এরপরে হচ্ছে কি রে কৃষিকাজ, খেয়াপার, কাঠুরিয়া, হ্যাঁ, তারপর আবার লিখি আর কি, ঠিক আছে। আপনি এইভাবে লিখলে হয়তো সুন্দর লাগে আর কি। লিখা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, আপনি আপনার মতো করে লিখতে পারবেন, ঠিক আছে। পয়েন্ট করে লিখলে স্যাররা খুশি হয়, নাম্বার পাস দিয়ে দেয়। দেখো দেখো এই, তাহলে এইখান থেকে আমি মূলত কি শিখলাম দেখেন, এখান থেকে আমি শিখলাম হচ্ছে ওদের কৃষিকাজ করে, খেয়াপার করে, কাঠুরিয়া আছে, জেলে আছে, করি হচ্ছে মুদ্রা, এখানে যৌথ পরিবার আছে, উৎসবে নাচ গান হয়, এখানে কষ্ট আছে, দুঃখ আছে, হতাশা আছে, ভালোবাসা আছে, আনন্দ আছে। চর্যাপদে এমন কিছু লাইন আছে যেটা আমরা জানতে পারি
যে সেই আমলে মেয়েরা মেয়েরা কিন্তু বাইরে কাজ করতো, হ্যাঁ, চোঙ্গারি দিয়ে মদ বিক্রি করতো, সামনে পাবেন, চোঙ্গারি দিয়ে মদ বিক্রি করতো, তারপরে মদ খাওয়া হতো এখানে। তারপরে প্রস্টিটিউশনের একটা প্রেজেন্স ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই তো আপনি এইভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে বাঙালি জীবনের পরিচয়টা লিখে ফেলতে পারবেন। একটা ফ্লো রাখবেন, ফ্লো রাখবেন কেমন, আমরা মানে মিক্স করবেন না। ফ্লো অফ ইনফরমেশনটা আমি প্রতিদিন বলি, প্রতি ক্লাসে বলি, গত ক্লাসে বলছি, স্ট্রাকচারে, সুন্দর স্ট্রাকচারে ফেলতে হবে, স্টেপ বাই স্টেপে আসতে হবে। ঠিক আছে, আপনি প্রথমে ওদের সমাজচিত্র নিয়ে বলেন, পেশা নিয়ে বলেন, পেশার পরে কি আসবে, টাকা আসবে, তার মানে ওদের ওই যে পেশা দিয়ে কত ইনকাম করে, ইনকাম কম করে, এই জন্য ওরা দুঃখ কষ্ট দারিদ্র থাকে। দারিদ্র থাকলে কি ওরা কি লাইফ সব শেষ হয়ে গেছে? না, দারিদ্র থাকার পরেও ওরা উৎসব আনন্দ করে, মজা করে, গান গায়, নাচ গান করে, মনে সুখ ছিল। এবার একটা ফ্লো অফ স্ট্রাকচারে লেখা ট্রাই করবেন, দেখবেন নাম্বার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর এই কোটেশন দেওয়া ট্রাই করুন ভাই। একটা যে চর্যাপদ লিখতে বসছেন, একটা চর্যাপদে যদি লাইন লিখতে পারেন, ব্যাপারটা কিন্তু অনেক টাচ করবে আর কি স্যারদেরকে, আমার পার্সোনালি মনে হয় আর কি। যদিও সবাই বলে যে এগুলো লেখা লাগবে না, টাইম ওয়েস্ট, আমার মনে হয় লিখলে ভালো আর কি, যদি আপনি পারেন এফোর্ট দিতে দিবেন না কেন। এটা আসছে, এটা না, এটা আসে নাই। এবার আসছে হচ্ছে, হ্যাঁ, বাংলা সাহিত্যে এটা আসছে 40 আসছে, 46 আসছে এটা। ওকে, দেখেন আপনার ইয়ার কোশ্চেন গুলো কিন্তু রিপিট হয়। ঠিক আছে, ইয়ার কোশ্চেন করতে হবে ভালো করে, সবার আগে ইয়ার কোশ্চেন, যে কোনো সাবজেক্ট সবার আগে ইয়ার কোশ্চেন। দেখেন বাংলা সাহিত্যের চর্যার গুরুত্বগুলো পড়লেই পারবে আপনারা। চর্যাপদ গুলো বাংলা কবিতার প্রাচীন রূপটি রক্ষিত হয়ে গেছে না, মানে বাংলা যখন আপনার যাত্রা শুরু করে তখন থেকে হচ্ছে আপনার কি হয়েছে, এটা এটা হচ্ছে আমাদের যে রূপটা আছে সেটা হচ্ছে ক্যারি অন করে যাচ্ছে। তো চর্যাপদ যদি আমি না পাওয়া যায়, তো চর্যাপদ ধরেন পাওয়া যায় না, তাহলে চর্যাপদের পরে আপনি কি পাইছেন বলেন তো? চর্যাপদের পরে পাইছি হচ্ছে আমি অন্ধকার যুগের কিছু লেখা পাইছি, প্রাকৃত পৈঙ্গল পাইছি, তারপরে হচ্ছে শেখ সুবোধায় পাইছি, কি কি যেন পাইলাম না মধ্যযুগে, অন্ধকার যুগে। এখান সঙ্গীত থেকে স্যার, তারপরে তো শূন্য কোরআন, রামায়ণ। শূন্য কোরআন, ঠিক আছে, রামায় পণ্ডিতের শূন্য কোরআন, তো এইগুলা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়া হইতো, মানে প্রথম বাংলা সাহিত্য হইতো এগুলা। ঠিক আছে, কারণ শ্রীকৃষ্ণ কীর্তন তারা পরে আসছে। এখন দেখেন এই যে তাহলে প্রথম আমাদের ভাষার যে একটা আপনার পথ চলা এবং যে পরিবর্তনের ধারা, একদম শুরু থেকে হুট করে তো আর মধ্যযুগে চলে আসবে না। তাহলে এই মাঝখানে আমরা অনেকগুলো নলেজ কি আমার বাইরে থাকতো, আমি বুঝতে পারতাম না যে একটা ভাষা হচ্ছে কিভাবে হচ্ছে ফ্লো অফ টাইমে হচ্ছে চেঞ্জ আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার জন্য ইজি আসছে কি, এই যে চর্যাপদ আবিষ্কার হওয়ার কারণে। যেমন এখানে সুন্দর করে লিখছে দেখেন, চর্যাপদ না পাওয়া গেলে বাংলা কাব্য সাহিত্যের ইতিহাস শুরু হতো ত্রয়োদশ শতক থেকে। ঠিক আছে, বস্তুত চর্যাপদই বাঙালির গীতিকাব্যের সূচনা, চর্যার ভাষা বাংলা ভাষার একমাত্র প্রাচীন উপকরণ। এখান থেকে এবার আমি বুঝতে পারতেছি যে আমার যেমন আমি প্রথম প্রাচীন যুগের চর্যাপদ পড়লাম, মধ্যযুগ পড়লাম, আধুনিক যুগ পড়লাম, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভাষাটা কিভাবে পরিবর্তন হয়ে বর্তমান রূপ ধারণ করছে বা বর্তমান রূপ লাভ করছে আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে এইখানে একটু লিখবেন আর কি, পড়বেন আর কি। ঠিক আছে, এখানে তেমন কিছু নাই দেখানোর মতো আর কি, এটা পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাট ইজি। এবার চর্যাপদকে এখানে সন্ধ্যা ভাষা বলা, এটা মনে হয় এবার আসছে। এটা একদম কমন কোশ্চেন বা এটা সবচেয়ে রিপিটেড কোশ্চেন মনে হয়, এটা 32, 38, 40 আরো আসছে, এখানে আপডেট করা নেই। এখন দেখেন যে চর্যাপদের ভাষা হচ্ছে অস্পষ্ট, দুর্বোধ্য, খানিক বুঝে যায়, খানিক বুঝে যায় না। ঠিক আছে, আমাদের বুঝিয়া কাম নাই, এটা কার লাইন? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর। ঠিক আছে, আপনাদের একটা চিটিং শিখিয়ে দেয়। ধরেন আপনার হরপ্রসাদ শাস্ত্রী অনেক লম্বা একটা কথা বলছে, 3-4 লাইনের একটা কোটেশন আছে, 3-4 লাইনের একটা কোটেশন আছে, এত বড় কোটেশন লেখার সুযোগ নেই, আবার আপনি লিখতে চাচ্ছেন না, মনে রাখাটা আপনার 3-4 লাইন লিখতে হচ্ছে না রে ভাই। আপনি ওই চর্যাপদের বইয়ের যে কোনো একটা লাইন লিখে দিলে তো এটা হরপ্রসাদ শাস্ত্রী বলছে, অথবা 4 লাইনের মধ্যে আপনি সহজ একটা লাইন বা লাইনের খন্ডাংশ নিয়ে আপনি কোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন লাস্ট লাইনে লিখে দিবেন যে আমাদের বুঝিয়া কাম নাই, এটা হরপ্রসাদ শাস্ত্রী বলছে। ঠিক আছে, মানে মিনিং আমাদের বুঝিয়া কাম নাই আর কি। ঠিক আছে, তাহলে দেখেন প্রহেলিকাচ্ছলে দূরতত্ত্বের ব্যাখ্যা, তাহলে তিব্বতী ভাষায় সন্ধ্যা ভাষার অর্থ হচ্ছে কি, প্রহেলিকাচ্ছলের দূরতত্ত্বের ব্যাখ্যা। চর্যাপদ মধ্যে ধর্মচর্চার প্রকাশ, এটি বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, গোড়া ব্রাহ্মণ সম্প্রদায় সহ বিভিন্ন অন্যান্য যে বিরোধী আপনার দৃষ্টি থেকে পাওয়া যায়, আপনারা এগুলো লিখবেন, ফাংশন এখানে তেমন কিছু নাই আর কি। এই দেখেন এখানে হরপ্রসাদ শাস্ত্রী একটা কোরেশন দিচ্ছে, দুইটা কোরেশন আমরা দেখবো। ডক্টর সুকুমার সেনের কোটেশন গুলো খুবই ইজি হয় আর কি। দেখেন সন্ধ্যা ভাষার আপনার শব্দের বাহ্য অর্থ এক আর ভিতরের অর্থ সম্পূর্ণ অন্য, একদম বাংলা ভাষায় লিখছে, মানে এখানে কঠিন না যে আপনি মনে রাখতে পারবেন না।
এটা কি বলছে যে আপনার সন্ধ্যা ভাষার বাহ্য অর্থ মানে বাইরের অর্থ এক আর ভিতরের অর্থ সম্পূর্ণ ভিন্ন। এই লাইনটা একটা লাইন মাথায় রাখেন। ফরওয়ার্ড আছে লাইনটা আরো সহজ, দেখেন সন্ধ্যা ভাষা মানে হচ্ছে আলো আঁধারির ভাষা, কতক বোঝা যায়, কত কালো, কত অন্ধকার, খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। যারা ভজন সাধন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কি কাজ নাই। আপনি এই লাইনটাই কোট করতে পারেন, ঠিক আছে? অথবা এটাও লিখতে পারেন, সন্ধ্যা ভাষা মানে আলো আঁধারির ভাষা, কত আলো, কত অন্ধকার, খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। একদম ইজি, জাস্ট একটু রাখেন, খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না, শেষ। তারপর হচ্ছে সন্ধ্যা ভাষার বাহ্য অর্থ এক আর ভেতরের অর্থ সম্পূর্ণ অন্য, শেষ। এই দুইটা কোটেশন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? আবার আপনি চাইলে হচ্ছে এখানে লাল নীল দীপাবলি থেকেও উনি কিছু লিখছে, তো আপনি চাইলে লাল নীল দীপাবলি থেকে কোট করতে পারবেন, ঠিক আছে? ওকে। তারপর দেখেন নিম্নবর্গের অন্তত যে পরিচয় পাওয়া যায়, আমার মনে হয় এগুলো হচ্ছে আপনাদের 47 বেশি ইম্পর্টেন্ট। যে দরিদ্র জনগোষ্ঠীর পরিচয়, দরিদ্র জনগোষ্ঠীর পরিচয় কিন্তু আমরা ওই যে যেটা সমাজের চিত্র পড়ে আসছি সেখান থেকে আপনি রিলেট করতে পারবেন। দেখেন যে যদিও এখানে আপনার বৌদ্ধ সহজিয়াদের ধর্মচর্চার কথা আছে, এখানে তৎকালীন সমাজের আপনার নিম্ন বা অন্তর শ্রেণীর জীবনযাত্রার কথা উল্লেখ আছে, দরিদ্র শ্রেণীর পরিচয় পাওয়া যায়। তারপরে চর্যাপদের কবিগণ ভাষা, পেশা, তৈজসপত্র, ঘর বাড়ি, ব্যবহার সামগ্রী ইত্যাদি নিয়ে হচ্ছে আপনার জীবনচক্র চলে আসে না? যখন আপনি কোন একটা কবিতা লিখবেন তখন আপনি দেখবেন, আপনি যখন হুমায়ুন আহমেদ পড়েন তখন আপনি কি পান? আপনি পান হচ্ছে চন্দ্রিমা উদ্যান, আপনি পান হচ্ছে ঢাকার কর্কশ সাউন্ড, জ্যাম, আপনি পান হচ্ছে হিমুতে আর কি, আপনি পান হচ্ছে ওই সোহরাওয়ার্দী উদ্যানে, হ্যাঁ, চেয়ারে বসে থাকা সূর্যাস্ত। আর আপনি যখন হচ্ছে আল মাহমুদ পান পড়েন আর কি, বা আপনি যখন হচ্ছে আপনি যখন মানিক বন্দ্যোপাধ্যায় পড়েন তখন আপনি পান হচ্ছে একদম গ্রামের স্মেল। হ্যাঁ, এগুলো কিন্তু এভাবে চলে আসে, আপনি গ্রামের স্মেল পাচ্ছেন। এবারে 46 এর কোশ্চেন দেখেন, খুবই টাফ কোশ্চেন, মানে একদম টাফ বলতে বোঝাচ্ছি যারা সাহিত্য সম্পর্কে স্টাডি করে ওরা পারছে, বাকিটা কিন্তু সবাই ছেড়ে আসছে। আমার একটা ফ্রেন্ডও প্রায় 3টে ছেড়ে আসছে। যাই হোক, তাহলে এই যে দেখেন আপনি মানিকের যে লেখাতে আপনি কি পান ভাই? মানিকের লেখা তো আপনি যে কোনো একটা লেখা ধরেন না, আপনি পদ্মাবতী মাঝি পড়ছেন, আপনি হচ্ছেন প্রাগৈতিহাসিক পড়ছেন, হ্যাঁ, পুতুলা চিঠির কথা পড়ছেন, বেশিরভাগই হচ্ছে আপনি পাবেন হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ক্ল্যাশ পাবেন, দারিদ্র্য পাবেন, একটা একটা ফাইটিং পাবেন, হ্যাঁ, হতাশা পাবেন। কিন্তু আপনি রবীন্দ্রনাথের লেখা পড়লে একটু হতাশা পাবেন না, ঠিক আছে? ওনার লাক্সারি, ওনার ওনার কষ্টের মধ্যে লাক্সারি আছে, ঠিক আছে? তো দেখেন রবীন্দ্রনাথ, আপনি যদি রবীন্দ্রনাথ লেখা পড়েন তখন আপনি পাবেন হচ্ছে রবীন্দ্রনাথ বর্তমান সময় হলে সে লিখতে হচ্ছে মন খারাপ বারে গিয়ে হচ্ছে কি এক প্যাক মেরে আসলাম, ঠিক আছে? আর বর্তমান সময় যদি আপনার মানিক থাকতো তখন ওই লিখতো কি মন খারাপ, ঠিক আছে, একটা নদী পাড়ে বসে বসে সন্ধ্যা দেখলাম। হ্যাঁ, এই যে লেখার যে পার্থক্য এটা বুঝতে হবে। যাই হোক, দেখেন আর প্রতিটা লেখাতে হচ্ছে সমসাময়িক জীবন, সভ্যতা, কালচার সব চলে আসে। এখন দেখেন তাহলে এখানেও সেম, দেখেন ওই যে একটু আগে বললাম আপনি কি কি ক্যারেক্টার পাইছেন বা কি কি আপনি আপনি পেশা পাইছেন, এই যে ডোম, চন্ডাল, কুলি, মাঝি, শিকারী, জেলে, তাঁতি, কাঠুরে, একটু আগে পড়ে আসলাম না? এইটাকে আপনি ডিফারেন্ট ওয়েতে নিয়ে আসছে, ঠিক আছে? মানে স্টাইলটা চেঞ্জ করছে লিখার আর কি, প্রশ্ন ওয়াইজ লেখা সেম। হাট বাজার, নৌকা পারাপার, কাঠ বিক্রি, মদ বিক্রি, চোঙ্গাইতে করে মদ বিক্রি করে মেয়েরা। তারপর লোকালয় থেকে দূরে পাহাড়ে বাস করতো, কারণ ওরা গরিব মানুষগুলো পাহাড়ে বাস করতো, দূরে বাস করতো, শহরে ঢুকতে পারতো না, শুধু হাট বাজারে ঢুকতো আর কি। আর বড় লোকরা ছিল হচ্ছে ব্রাহ্মণ, ওরা ছিল হচ্ছে শহরের কেন্দ্রে, ওরা আবার বদমাইশ ছিল আর কি। হ্যাঁ, রাতে আবার প্রস্টিটিউশনের জন্য আবার ওই ব্রাহ্মণ গুলো মেয়েদের কাছে যাইতো আর কি, যাদেরকে ঘরে ঢুক মানে এলাকায় ঢুকতে দেয় না আর কি। এটাও সামনে পাবেন স্টোরিটা। কেউ আবার যাযাবরের মতো এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াতো, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে না সামাজিক রীতির উল্লেখ পাওয়া যায়, যেমন 33 নম্বরে হচ্ছে জানার কি বলছে, টালত মোর ঘর নাহি পরবেশী, হাড়িত ভাত নাই নিতে আবেশি। টালত মোর ঘর নাহি পরবেশী মানে কি, টিলায় আমার ঘর, টিলায় আমার ঘর, কোনো প্রতিবেশী নাই। হাড়িত ভাত নাই নিতে আবেশি, যে আমার ঘরে আমরা হাড়িতে মানে বাসায় কোনো ভাত নাই, তা হচ্ছে নতুন নতুন নিত্য কি চলে আসে, অতিথি চলে আসে। কেমন? ওকে। এটা যদি এটা মিন করা নাই, সামাজিক অনুষ্ঠান মিন করা নাই, এখানে প্রস্টিটিউশন মিন করছে আর কি, তাও এটা আর কি। যাই হোক, তাহলে দেখেন আপনি আপনার ভাষা নিয়ে যে বিতর্ক, ভাষার বিতর্কে আপনি অবশ্যই ভাই প্রিলির ফুল ডাটা ইউজ করবেন। আপনি সাল দিবেন, প্রকাশিত হয়েছে কবে, ভাষা নিয়ে প্রথম কথা বলছে কে, তারপরে কি কি শব্দ নিয়ে আসে। দেখেন 1920 সালে হচ্ছে আপনার বিজয় চন্দ্র মজুমদার, তিনি হচ্ছেন এটাকে হচ্ছে জাস্ট বাংলা ভাষার দাবিকে নস্যাৎ করে দিয়ে তিনি হচ্ছে কয়েকটা বিচ্ছিন্ন শব্দ নিয়ে বলে দিচ্ছে, যেটাতে এটা হচ্ছে কি আপনার আপনার হচ্ছেন হিন্দি এবং উড়িষ্যা ভাষার প্রভাব বেশি,
ঠিক আছে। পরে 1926 সালে হচ্ছে ওবিডিএল এ উনি হচ্ছে একদম বৈজ্ঞানিক ভাবে এটা এটা লিখতে পারবেন যে আপনার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, তারপর হচ্ছে আপনার হচ্ছে ছন্দ বৈজ্ঞানিক পদ্ধতিতে এটা লিখবেন আর কি, তাহলে ভালো হয়। উনি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করে দেখাইছে যে কিছু শব্দ আনলেই সেটা ওই ভাষার হয়ে যায় না, বরং একটা স্টাইল লাগে। ঠিক আছে। পরবর্তী সময় 1927 সালে হচ্ছে শহীদুল্লাহ সুনীত কুমারকে সাপোর্ট করেন, আর মহামহোপাধ্যায় তো আগেই বলছে এটা বাংলা ভাষায়। এরকম কিছু সাল দিবেন, কাজ শেষ। এরপর চর্যাপদের ধর্মমত সম্পর্কে বলবেন, এটা তো ইজি। ঠিক আছে। এটা এটা এভাবে আসবে না, এখানে অনেক টাফ করে ফেলছে। এখানে আপনি চাইলে একটা চার্ট বা বক্স রাখতে পারেন যে বৌদ্ধ ধর্ম আপনার মৃত্যুর পর তার আদর্শ নিয়ে মতভেদ হয়, ফলে হচ্ছে বৌদ্ধ ধর্ম হচ্ছে আপনার দেখেন মহাযান সম্প্রদায়। ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে মহাযান, ঠিক আছে, মহাযানকে আবার দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি আপনার বজ্রযান, একটা হচ্ছে সহজযান। ঠিক আছে। তারপরে এই সহজযানকে আবার হচ্ছে সহজযান থেকে সাধন করে হচ্ছে চর্যাপদ আসছে। এইভাবে আপনি চাইলে একটা চার্ট করতে পারেন, বাট আমার মনে হয় এটা পরীক্ষা আসবে না। যদি ধর্মমত সম্পর্কে আসে, ব্যাপারটা এমন ভাবে আসবে যে চর্যাপদ হচ্ছে চর্যাপদের ধর্ম নিয়ে আসবে। ঠিক আছে, তার একটু পড়বেন। কান্নপা কে ছিল ভাই, এটা হচ্ছে পিলিতে তো আসে, ফ্রিকুয়েন্টলি আসে, এটা বিশেষ আগে আসছিল, এখনো আসতে পারে। একটু পড়ে নিবেন। ঠিক আছে, কয়েকজন সম্পর্কে পড়লে হবে। একটা হচ্ছে কান্নপা, তারপর হচ্ছে বুসুকুপা, দুই তিনজনের একটা পড়বেন আর কি। চর্যাপদের রচনাকাল আমার মনে হয় এগুলো চলে আসতে পারে। চর্যাপদের রচনাকাল একটি কাব্যে আছে, এই জন্য আর কি। ঠিক আছে। তো এটার আপনি প্রাপ্ত সালগুলো দিয়ে শুরু করবেন। শহীদুল্লাহ বলছে হচ্ছে 650 থেকে 1200। রাহুল সংস্কৃতায়নের বইয়ের নাম বলেন তো একটা। মারাত্মক ইন্টেলিজেন্ট, মারাত্মক ইন্টেলিজেন্ট একটা ভলগা ব্যক্তি আর কি। থেকে গঙ্গা। বলগা থেকে গঙ্গা, মানে ওনার মতো খুবই ইন্টেলিজেন্ট আর কি। অষ্টম থেকে একাদশ বলছে, সুকুমার সেন বলছে 900 থেকে 1350, সুনীতি কুমার 950 থেকে 1200। ওকে ফাইন। আমি হচ্ছে রাহুল সংস্কৃত একটা পড়বেন না আপনারা। ঠিক আছে। আপনারা হচ্ছে প্রথমে শহীদুল্লাহকে দিবেন। ঠিক আছে, উনি কিন্তু খুব নাম করা, ওনাকে সবাই পছন্দ করে। তাহলে শহীদুল্লাহ হচ্ছে বলছে 650 থেকে 1200। এরপরে আপনি লিখবেন হচ্ছে সুনীতি কুমারকে। তাহলে পড়া কম লাগবে। কেন পড়া কম লাগবে দেখেন, শহীদুল্লাহ শেষ করছে 1200-তে, সুনীত কুমারও শেষ করছে 1200-তে। কেমন? শহীদুল্লাহ শুরু করেছে 650, সুনীত কুমার শুরু করছে 950, মানে 300 বছর পরে শুরু করছে। তো এটা মনে রাখা ইজি। 650, 1200, 950, 1200। শহীদুল্লাহ, সুনীত কুমার, আর এরপরে আপনার সুকুমার সেনটা পড়বেন 900 থেকে 1350। এই তিনটা পড়লে হবে। ঠিক আছে। চর্যাপদের নামকরণ ব্যাপারটা তো পড়বেন, এগুলা তেমন কিছু নাই। ঠিক আছে, সহজিয়া বলতে কি বোঝায় পড়তে পারেন, না পড়লেও সমস্যা নাই এটা। নারীদের স্থানটা হচ্ছে সম্ভবত 46-এ চলে আসছে। ঠিক আছে। দেখেন যে এখানে হচ্ছে আপনার সমাজের অন্যান্য সবকিছুর মতো নারীদেরও একটা বর্ণনা চলে আসছে, তবে এখানে মূলত উচ্চ শ্রেণীর নারীদের বর্ণনা না আসলেও সমাজের নিচু তলার নারীদের সম্পর্কে ধারণা পাওয়া যায়। মানে নারী বলতে আবার এখানে ডিস্ট্রিবিউট করছে ওরা, যে একটা উচ্চ উচ্চ বংশের নারী আর একটা হচ্ছে নিম্ন বংশের নারী। তো চর্যাপদ যারা লিখছে তারা মূলত হচ্ছে নিম্ন নিম্ন নিচতলায় বা সমাজের নিচের দিকের নারীদের সম্পর্কে একটা ভালো ধারণা দিচ্ছে। তারা পেশায় হচ্ছে কি স্বেচ্ছায় পেশা এবং সঙ্গী নির্বাচন করতে পারতো, এটা আমি বলি আর কি। মানে বাংলাদেশের বা এই উপমহাদেশের নারীরা 650 সালে আপনার নিজেরা নিজেদের সঙ্গী নির্বাচন করতো, রাস্তায় কাজ করতো, হ্যাঁ বাজারে কাজ করতো, হাট বাজারে কাজ করতো। তো এই নারীকে আপনি 2021 সালে, 22 সালে, 25 সালে আইসা ঘরে আটকাতে পারবেন না। এটা জেনেটিক্যাল। এটা আর বিশেষ করতে হবে আপনাকে। বাংলাদেশে বা উপমহাদেশে পুরুষদের চেয়ে নারীরা বেশি কর্মঠ। আপনি হিস্ট্রি গার্ডেন, আপনি এটাই পাবেন। ঠিক আছে। সো যারা নারীদেরকে আটকে রাখতে চান, ঠিক আছে, তারা হচ্ছে ব্যাপারটা থেকে সরে আসতে পারেন, কারণ হচ্ছে এটা সম্ভব না। তাহলে দেখেন তারা হচ্ছে স্বেচ্ছায় পেশা এবং সঙ্গী নির্বাচনের অধিকার রাখতো। এছাড়া নারীরা ঘরে বাইরে পুরুষের পাশাপাশি নানান ধরনের শ্রম প্রক্রিয়ায় অংশগ্রহণ করতো, মানে পুরুষের পাশাপাশি নানান ধরনের কাজ করতো আর কি। যেমন হচ্ছে কান্নপা 10 নম্বর পদে জানাইছে, এক ডোমিনী নগরে হচ্ছে তাঁত এবং চ্যাঙ্গারি বিক্রি করতো। ঠিক আছে। তারপর তাঁত বোনা, নৌকা বাওয়া, তারপর চাঙ্গারি বোনা, মদ বিক্রি, নাচ গান, অভিনয় প্রভৃতি পেশায় নারীদের অংশগ্রহণ ছিল প্রধান। তাই নারীরা শুধুমাত্র যে আপনারা মনে করতেছেন যে হাট বাজার বিক্রি করতে, এমন না। নারীরা আপনার নৌকা বাইতো, এটা বাইতে কিন্তু প্রচুর স্ট্রেংথ লাগে। ঠিক আছে। তো তারা কিন্তু অনেক অনেক মানে স্ট্রং ছিল আর কি নারীরা। ঠিক আছে। তারপর দেখেন যে সমাজের নিচু শ্রেণী নারীগণ উঁচু শ্রেণী দ্বারা শোষিত হতে দেখা যায়। ডুম্বিনীরা হচ্ছে নিচু বর্ণের হওয়ায় ব্রাহ্মণরা তাদের ছুতো না, নগরের বাইরে রাখতো। কিন্তু অবৈধ যৌনাচারের আশায় হচ্ছে ব্রাহ্মণরা আবার লোকচক্ষুর আড়ালে ডুম্বিনীর দুয়ারে ঘুরঘুর করতো আর কি। ঠিক আছে। তো এখন আমরা চর্যাপদ থেকে যা হচ্ছে জানতে পারতেছি সেটা হচ্ছে নারীরা তখন অন্তঃপুরবাসিনী ছিল না। এটা আবার মেনে দিচ্ছে বেগম রোকেয়ার লাইন থেকে আর কি। ঠিক আছে। তো তৎকালীন সময়ে দেখা গেছে নারীরা হচ্ছে কি আপনার ঘরের বাইরে থাকতো। জাস্ট আপনি পয়েন্টগুলোকে একটা সাজায় ফেলেন, কি কি জিনিস লিখবেন।
আপনি এখানে দেখাবেন হচ্ছে নারীরা হচ্ছে ঘরের বাইরে যেত, নারীরা হচ্ছে পেশা নির্বাচন করতো, সেখানে পেশাগুলোর একটা ছোট বর্ণনা দিবেন। নৌকায় কাজ করতো, তারপরে হচ্ছে আপনার তারা হচ্ছে জেলে ছিল, হ্যাঁ, তাঁত বুনতো, বাজারে আপনার প্রোডাক্ট সেল করতো, নাচ গান অভিনয় পেশা ছিল, এগুলো নিয়ে আসবেন। এরপরে তার সঙ্গী নির্বাচন করতে পারতো। হ্যাঁ, এই 3-4টা টপিক আপনি জাস্ট একটু নোট করে রাখেন এক পাশে, এবং পরীক্ষা আসলে আপনার মতো করে গুছিয়ে লিখবেন, কাজ শেষ। কোশ্চেন দিয়ে দিতে পারেন, কোশ্চেন আমার কঠিন লাগছে আমি পড়িনি, আপনি চাইলে পড়তে পারেন, ঠিক আছে? এই কোশ্চেনটা এগুলো এখন একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আর ডিরেক্ট চর্যাপদ নিয়ে প্রশ্ন আসে না। 16 নম্বরটা পড়তে পারেন, আপনাদের পড়ে নিন, ইম্পর্টেন্ট আমি স্কিপ করে যাচ্ছি। দেখেন, আজি বসু বাঙালি ভইলে, ঠিক আছে? এগুলো একবার পড়বেন আর কি, জাস্ট রিড। সাধারণ তত্ত্ব নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে না, অন্তত আপনাদের আসবে না, বাংলা ডিপার্টমেন্টে কেউ থাকলে পড়তে পারেন আর কি, ঠিক আছে? একবার রিভিশন দিতে পারেন, বাট অত পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, চর্যাপদের ভৌগোলিক উপাদান খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন, সাহিত্যিক উপাদান, সামাজিক উপাদান উপাদান ভৌগোলিক উপাদান খুবই গুরুত্বপূর্ণ। চর্যাপদের মাধ্যমে আপনার বৌদ্ধ সমাজের সাধক সম্প্রদায়ের সাধন পদ্ধতির গোপন কথা প্রকাশ করা ছিল, আপনার মাধ্যম ছিল চর্যাপদ। ওরা গোপন কথা প্রকাশ করবে কিন্তু সংকেতের মাধ্যমে, ওরা ছাড়া কেউ বুঝবে না, এটা হচ্ছে কোডেড মেসেজ টাইপের, ঠিক আছে? এখন সরি, আপনি যখন একটা সাহিত্য লিখবেন, বারবার বলতেছি, সাহিত্যের মধ্যে আপনার সব চলে আসে, আপনার আপনার হিস্ট্রি আসবে, আপনার আপনার কালচার আসবে, আপনার সভ্যতা আসবে, আপনার প্রোডাক্ট আসবে, লাইফ আসবে, আপনার পার্সোনাল ফিলিংস কাজ করবে, ঠিক না? তাহলে দেখেন, আপনার তো এইসবের পাশাপাশি একটা ভৌগোলিক উপাদান উঠে আসছে। যেমন খাল বিলের ভৌগোলিক, আবার কি ভৌগোলিকের মধ্যেও কিন্তু ভাই আপনারা হচ্ছে আবার ঝামেলা করে ফেলেন না। ভৌগোলিক, আপনি ভৌগোলিক মানে ভৌগোলিক, ভৌগোলিক বৈশিষ্ট্য আর হচ্ছে এটার সাথে যদি আপনি এখন ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে আসেন তাহলে হবে না। সাহিত্যিক বৈশিষ্ট্য আনতে পারবেন না এখানে, নারীদের বৈশিষ্ট্য আনতে পারবেন না। আনতে পারবেন, রিলেট করে কিছু আনতে পারবেন, বাট এখানে আপনাকে ফোকাস করতে ভূগোল ভিত্তিক বৈশিষ্ট্য, ঠিক আছে? মানুষও কিন্তু ভূগোলের পার্ট, তবে সেটা সাব পার্ট। আগে মেন পার্টে আনবেন। কিরকম দেখেন, খাল বিল একটা ভৌগোলিক বৈশিষ্ট্য, নদী নালা আছে, তারপর নৌকা যাত্রার কথা আছে। নৌকা যাত্রা মানে হচ্ছে আপনার নদীমাতৃক বাংলাদেশের কথা স্পষ্ট হয়ে উঠে আসছে এখানে। সাঁকো ছিল, তারপর হচ্ছে আপনার গুণ টানা, আপনার হচ্ছে দাঁড় টানা, পাল তোলা, সেউতি, তারপর হচ্ছে কাছি, উজান, কয়েকটা পড়বেন আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে উঠে আসছে। তাহলে এগুলো হচ্ছে উঠে আসছে। এর পাশে আপনি টান দিয়ে নিয়ে আসতে পারেন যে এই ভৌগোলিক উপাদানের কারণে হচ্ছে আমাদের তৎকালীন মানুষের জীবনযাত্রা মানের উপরে প্রচুর একটা ইম্প্যাক্টেড আসছে। যেহেতু হচ্ছে আবার এটাও নিয়ে আসতে পারেন, ভৌগোলিক উপাদানের মধ্যে নিয়ে আসবেন হচ্ছে বন ছিল, ঠিক আছে? এটা তো ভৌগোলিক উপাদান না, বন ছিল। বন কি ছিল কিভাবে বুঝছি আমরা? এখানে অনেক চর্যাপদে আসছে যে এখানে গাছ কাটতো, কাঠুরিরা বনে গিয়ে গাছ কাটতো, মানে অনেক বন ছিল, বনে অনেক গাছ ছিল, সেই বনে হচ্ছে অনেক পশু পাখি ছিল, হরিণ ছিল, ঠিক আছে? তাহলে এগুলো আপনি নিয়ে আসতে পারবেন, রিলেট করে নিয়ে আসতে পারবেন। তাহলে ভূগোলটার পরিচয় দিবেন। তাহলে সেখানে আপনি নিয়ে আসতে পারবেন হচ্ছে আপনার হচ্ছে সবুজ একটা দেশ, তারপরে হচ্ছে সেখানে হচ্ছে নদী নালা। দেখেন, এখানে কি পাহাড় নিয়ে আসছে? এখানে পাহাড় আনে নাই। আপনি পাহাড় আনবেন না, টিলা, টিলা তো একটু আগে পড়ে আসছে, সেখানে টিলা আছে, মানে পাহাড়ে টিলার উপরে মানুষ বসবাস করতো, ঠিক আছে? তাহলে এই যে আপনি যা পড়ছেন ওইখান থেকে লিখে ফেলতে পারবেন। বাট মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, প্রশ্ন বুঝতে হবে। ভৌগোলিক উপাদান চাইছে, এখানে আপনি ঘুরে ফিরে এখানে থাকবেন, অন্য কোথাও যাওয়া যাবে না। এটা হচ্ছে মার্কস তোলার সবচেয়ে ভালো উপায় আর কি। আর লিটারেচার ভালো করে পড়েন ভাই, 30-এ হচ্ছে আপনি ভালো করে পড়লে 20-22 পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফলাফল পড়ে না, 50% মার্কস পায়, 15 পায়, 16 পায়। আপনি ওইখানে 5 নাম্বার ড্রপ করে দিতে পারবেন ওদেরকে আপনার চেয়ে, ঠিক আছে? চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কি দেখেন, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব পড়বেন, ঠিক আছে? তাহলে ঐতিহাসিক গুরুত্ব মানে ঐতিহাসিক, সবই ঐতিহাসিক, ঠিক আছে? যেমন একটা ভাষা এবং সাহিত্য একমাত্র নিদর্শন, এখানে তৎকালীন সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে চিত্র ফুটে উঠছে। তারপর হচ্ছে ভাষা এবং সাহিত্যের প্রবেশদ্বার, কারণ এটা না হইলে আমাদের ভাষার যে ফ্লোটা আমরা বুঝতে পারতাম না। এরকম হচ্ছে, তারপর জীবন ধারণ সম্পর্কে অনেক কিছু জানা যায়। মানে ঐতিহাসিক মানে কিন্তু এমন না এখানে যুদ্ধ নিয়ে বলতে হবে ইতিহাস। ইতিহাস, ঐতিহাসিক মানে ইতিহাস, ইতিহাস মানে সবকিছুর ইতিহাস, ভাষার ইতিহাস, মানুষের ইতিহাস, ইভেন হচ্ছে এলাকার ইতিহাস, ভৌগোলিক ইতিহাস, সবই ইতিহাস। তো সবগুলো অল্প অল্প করে বসাই দিতে পারবেন আপনি, ঠিক আছে? এবং নারীদের ইতিহাস, তৎকালীন নারী সমাজের ইতিহাস, সবই আপনি অ্যাড করতে পারবেন। ছন্দ অলংকার নিয়ে তো আসে, এত নাম্বার আসবে না আর কি, মানে এত বড় কোশ্চেন এটা আসার মতো। ছন্দ তো অবশ্যই মাথায় রাখবেন, এটা পয়েট্রি পদি লিখছে, হ্যাঁ, মাত্রাবৃত্ত, পয়েট্রি পদি, হ্যাঁ, এগুলো লিখবেন আর কি। নেপালের রাজদরবারে পাওয়ার কারণ কি, এগুলো একটু বেশি আসে আর কি, কারণ অত কঠিনও না, আবার পিলির সাথে রিলেট করা যায়। ওই যে সেনরা যখন দৌড়ে দিচ্ছিল, ওরা হচ্ছে পালায় গেছে, কেউ নেপাল দিয়ে গেছে, কেউ হচ্ছে আপনার তিব্বত দিয়ে গেছে। হ্যাঁ, স্টোরিটা আপনারা জানেন, আমি স্কিপ করে যাচ্ছি, পিলিতে পড়ে আসছে।
প্রাপ্ত গানের সংখ্যা কয়টা এগুলো দেখবেন, এগুলো পিলিতে পড়ে আসছেন। আচ্ছা, প্রবাদ বাক্যগুলো কি কি ভাই, এটা একটু পড়বেন, এটা স্টমাক দিয়ে রাখেন 25 নাম্বারটা, যদিও মানুষ পড়তে চায় না, বাট আমি পড়তে বলি আর কি। এখন বানানে একটু ভুল আছে। এক একটা বইয়ে বানানটা এক এক রকম, কারণ হচ্ছে আপনার এটা চর্যাপদে টাইপিং মিস্টেক হইতে পারে। সো খেয়াল রাখবেন। তাহলে আপনা মাসে হই না বইটি আমি জাস্ট ইজি করে দিচ্ছি, আপনাদের পড়তে ইজি হবে। 6টা প্রবাদ বাক্য আছে, পিলিতে পড়ে আসছেন। আর আপনারা যারা পিলি টিকছেন ভাই, 2 ক্যাটাগরি মানুষ পিলি টিকছে। আমার 4টা বিসিএস বিজ্ঞান দেওয়া মানুষের পিলি ফেল করছে 47। কালকে কথা হচ্ছিল, আজকে দেখা করো ভাইয়ের সাথে। উনি আবার ভাইবা দিচ্ছে, ভাইবা এক্সপার্ট বিসিএস এ। উনিও 47 ফেল করছে। 2 ক্যাটাগরি মানুষ পিলি টিকছে, একদম এক্সপিরিয়েন্স যারা এবং পেনিক করা নাই, ঠিক আছে, ওরা ঠিক আছে, দাগাই না, ঠিক আছে। আরেক ক্যাটাগরি হচ্ছে কিছু পারে না, ওরা ঠিক আছে। কিছু পারে না, ওরা ঠিক আছে, অনেক কিছু কিছু পারে না। ওরা জানেই না প্রশ্ন কেমন আসছে, বুঝেই না, ঠিক আছে, দাগায় মানে মারাত্মক দাগাচ্ছে, 170-80 দাগা দিয়ে চলে আসছে, সামহ লাখ টাকা করে চলে আসছে। এক ধরেন 170টার মধ্যে দাগাইছেন আপনি, তার মধ্যে ধরেন হচ্ছে আপনার, আপনি ধরেন হচ্ছে ভুল হয়েছে কয়টা, ধরেন 40টা ভুল হয়েছে, তাহলে 60 নাম্বার কমান কত হচ্ছে, 110 হচ্ছে। তাও মানে সে তো ঠিক অনেক উপরে টিকে যাবে, 50টা ভুল হলেও টিকে যাবে সে, যদি লাখ পেপার করে আর কি, এরকম কিছু ঠিক। ঠিক আছে, আরেক ক্যাটাগরি হচ্ছে টিকছে, ঠিক আছে, যেমন আমি আমি পেনিকে করছি, কিছুটা এক্সপিরিয়েন্স আছে আর কি। আমি পরীক্ষা হলে খুবই ভাবতেছিলাম কি প্রশ্ন এটা, আমি তো কিছু পড়ে যাই নাই, ভাবতেছিলাম আচ্ছা এটা কি প্রশ্নই টাফ হয়েছে না, আমি পারতেছি না। পরে ভাবতেছিলাম যে পারবো না তো এমন হওয়ার কথা না, মনে প্রশ্নই টাফ হয়েছে না। কিছুক্ষণ পেনিক করতে কিছুক্ষণ লাগাইছে আর কি। তো আপনারা যারা আসলে পড়াশোনা করে টিকছেন ভাই, আপনারা আসলে মেরিটোরিয়াস, ঠিক আছে। তাহলে দেখেন, তো এগুলো আপনার পড়ে আসছেন, 6টা চর্যা মুখস্থ করে আসছেন, ঠিক না? আপনা মাংসে হরিনাম বৈরী হাত, মানে হচ্ছে কি, যে হরিণের মাংসই ওর জন্য কাল, মানে আপনি এত বেশি স্কিলফুল, ঠিক আছে, যে আপনাকে আপনি ওই স্কিলের জন্য আপনি বাস খাচ্ছেন। ঠিক আছে, যেমন আপনি সুন্দর করে একটা মাঠ বানাইছেন, মাঠটা এত সুন্দর যে বাইরের মানুষ এসে খেলে, এই টাইপের অবস্থা আর কি। হাতের কাঙ্কন মালাও দাপন, মানে হচ্ছে আপনার হাতের কাঙ্কন মেয়েদের জন্য, যে মেয়েদের হাতের কাঙ্কন বালা যে পরে, এটা দেখার জন্য তো আপনাকে আয়না লাগে না, আপনি তাকেই দেখতে পারেন, ঠিক আছে। হারিত মাত্রাহীন ইত্যাদি এটা পড়া হচ্ছে। দুহিল দুদুকি ব্যান্ডের সামায়, এটা মানে হচ্ছে যে একবার দুধ দহন দহন করে ফেললে আপনার, এটা হচ্ছে কি আর ওই বাটে, মানে হচ্ছে গাভীর ভিতরে আপনি প্রবেশ করাতে পারবেন না। মানে কিছু কাজ হচ্ছে ইরিভার্সিবল, মানে আপনি একবার করে ফেললে এটা রিভার্স করতে পারবেন না। এটা ভাল লাগছে, ভাল লাগে আর কি আমার এটা। বর্ষণ গোহালি কিমু দুধ বলন দে, ঠিক আছে, বর্ষণ গোহালি কিমু দুধ বলন দে, মানে হচ্ছে দুষ্ট গরু হচ্ছে শূন্য গল ভালো। বর্ষণ গোহালি মানে হচ্ছে কি বরং, বর মানে হচ্ছে বরং, বরং, বর মানে হচ্ছে কি জামাই না, আবার বরং, ঠিক আছে। বরং শূন্য মানে হচ্ছে শূন্য, বরং শোন গোহালি, ঠিক আছে, মানে হচ্ছে বরং শূন্য গোয়াল ভালো, বরং শূন্য গোয়াল ভালো, দুধ বলেন দে, যে দুধ দেওয়া দুষ্ট গরুর চেয়ে বরং শূন্য গোয়াল ভালো। এবারে কিন্তু একটা আসছে, চর্যাপদের একটা মিনিং, ওয়ার্ড মিনিং চলে আসছে। এটা এইভাবে যদি পড়েন আপনার মনে থাকবে যে বরং শূন্য গোয়ালই ভালো দুষ্ট গরুর চেয়ে, এইভাবে লিখছে আর কি এটা, ঠিক আছে। আন চাহন্তে আন বিন্ধা, এটা খুব সুন্দর লাগে আমার, ঠিক আছে। আন চাহন্তে আন বিন্ধা, অন্ন চাহিতে অন্ন বিনিষ্ট, সুন্দর না? আন চাহন্তে আন বিন্ধা, এগুলো একদম ইজি, 10 বার পড়বেন মাথায় থাকবে, বানান ভুলে যাবেন সমস্যা নেই। ভাইয়া, হুম। এখানকার অর্থগুলো কি এভাবেই দিতে হবে নাকি? যেমন ধরেন আন চাহান্তে আন বিনোদা, এটা আমি পড়ছিলাম যে নুন আনতে পান্তা ফুরায়, এই টাইপের আর কি কথাবার্তা। অর্থ দিতে হবে না, আপনাকে দিলে দিতে পারেন আর কি। এইটা মানে এটা অর্থগুলো আপনার কি ওই যে, এখানে যেভাবে আছে এভাবে না লিখতে হবে না নাকি না না, আমি আপনার যেভাবে? মতো দিবেন না, এক একটা বই এক এক ভাবে ইউজ করছে, এগুলো সাহিত্য তো, আপনি আপনার হ্যাঁ, মতো করে হচ্ছে। অন্যের মানুষই তার জন্য শত্রু, এটা পড়ছিলাম যে মানে আমি নিজেই নিজের শত্রু আর কি, এই হ্যাঁ, ধরনের আর এটাই কি। আর কি। হ্যাঁ, এটাই। এখানে হচ্ছে আপনার আক্ষরিক অনুবাদ করছে। হ্যাঁ, আপনি আপনার নিজের নিজের শত্রু, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মানে আপনার এমন কোনো কোয়ালিটি আছে যেটার জন্য আপনি শত্রু। হ্যাঁ, দুটোর মধ্যে আবার পার্থক্য আছে। এই ধরনের। নিজে নিজের শত্রু মানে হচ্ছে নিজে সুইসাইড করতেছেন, সেটা নিজে নিজের শত্রু। কিন্তু ধরেন আপনার আপনার ধরেন হচ্ছে আপনি ভালো, ধরেন আপনি ভালো হচ্ছে আর্ট করতে পারেন। এখন আপনারা কি করলো, ওই যে আন্ডারওয়ার্ল্ডের মানুষজন তুলে নিয়ে চলে গেছে, আটকে রাখছে রুমের মধ্যে, খালি আর্ট করায়, ঠিক আছে, আপনি বেরিয়ে দিচ্ছে না, সেরকম আর কি। কোয়ালিটি থাকলে, আপনার কোয়ালিটি আপনার জন্য হার্মফুল, এটা বোঝাচ্ছে আর কি। So, এগুলো কোনো সমস্যা নাই, আপনার মতো করে আপনি ব্যাখ্যা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আপনি আছে। যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে এই বানানগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে, এই বানানগুলো যাতে ভুল না হয় তাইলে হবে। আচ্ছা,
এবার দেখেন দোহার পরিচয় দেন, এগুলা ভাই প্রিলি পড়াশোনা নিজেরা পড়ে নেবেন আর কি, ঠিক আছে? 1000 বছর দোহার পরিচয় শেষ আমাদের। তো যা দেখলাম আর কি আমরা, তাহলে একটু একটু রিক্যাপ করি আর কি। আপনারা 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ফুল চর্যাপদটা প্যাক করে ফেলতে পারবেন। প্রথমে আপনি যত কাবিল হন না কেন, যত ভালো প্রিলি প্রিপারেশন থাকে না কেন ভাই, ওই 1 পেজের নোটটা করেন যেটা শুরুর দিকে বলছে। হয়তো পরীক্ষার আগের দিন, পরীক্ষার দিন আপনি চর্যাপদ কত সালে প্রকাশিত হয়েছে কি, চর্যাপদ কি সেটাই ভুলে যাবেন। হুট করে মাথার মধ্যে চাপ আসলে অনেক কিছু ভুলে যাই আমরা। তো একটা নোট করে ফেলবেন, ঠিক আছে? আমাদের প্রিলি স্টুডেন্ট লং ব্যাচ একটা স্টুডেন্ট ব্যাচ ছিল আর কি, ওইখান থেকে নাসরিন আপু আহ চান্স পাইছে। আপু কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া আছে। আপনার তো নোটটা করা আছে না? আমি মনে হয় যে মানে আপনি অনেক বেশি সাপোর্ট পাবেন আর কি, মানে আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট করছিলাম ওটা একদম রিটেন বেসড করে। তো আমার প্ল্যান ছিল আর কি যে আপনারা অনেকে রিটেন পাস, প্রিলি পাস করলে আপনাদের প্রিপারেশনটা আরো স্মুথ হবে আর কি। তো এখন মেইন ইস্যুটা হচ্ছে আসলে আপনার সবাই অনেকেই পাস করতেন, যদিও অনেকেই করছেন, বাট আরো বেশি করা হয় না, কারণ হচ্ছে আপনার কোশ্চেনটা লাক খারাপ। এটা হচ্ছে কঠিন সেটটা পড়ে গেছে আর কি, এটা টস হয়তো পরীক্ষার আগে টস সেট পড়লে সবাই চলে আসতে পারে। যাক, আল্লাহ ভরসা, যারা আসেন মন খারাপ করতে মানা করবেন, আমি বলে দিব। তো চর্যাপদের জন্য আমি একটু রিকেপ করে, প্রথমে হচ্ছে চর্যাপদের নোটটা করে ফেলবেন না, ঠিক আছে? সেম নোটটা করা লাগবে হচ্ছে আপনার ওই যে ইয়ার জন্য, মঙ্গল কাব্যের জন্য, এগুলো ওনাদের করা আছে। হ্যাঁ, তো আমি দিতে বলতেছি না ওনাকে এই জন্য যে আপনারা তাহলে করবেন না, নোটটা নিজেরা করেন। তাহলে হচ্ছে কি করবেন, প্রথমে বলেন তো চর্যাপদ নিয়ে নোট করবেন। 1 পেজে জাস্ট 2টা বক্স বানাবেন, চর্যাপদের ছন্দটা একটু লিখেন, তাহলে 3টা নোট করেন আপনি। এরপরে হচ্ছে জাস্ট আর নোট করতে হবে না, বইয়ের মধ্যে আপনি দাগান। আর যদি বইয়ের মধ্যে দাগাইতে আপনি বাংলা বেশি টাইম দিয়েন না ভাই, মানে নোট করে টাইম দিবেন না, মানে কোশ্চেন নোট করে টাইম নিবেন না, আপনি এত টাইম নাই। আপনি বিজ্ঞান, ম্যাথ ওখানে ফোকাস করেন, ঠিক আছে? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনি ওই আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে রানাগুর স্যারের বইটা যদি কিনতে পারেন। হ্যাঁ, রানাগুর স্যারের বইটা কিনে আপনি জাস্ট কি করবেন, ওই কোটেশন গুলা একটা খাতা 1 পেজে নিয়ে আসতে পারেন। এর বাইরে আপনি বাংলাতে তো টাইম দিবেন না। আর এটা একবার পড়ে ফেলেন, এখন একবার পড়ে ফেলেন, কেমন? তাইলে চর্যাপদটা শেষ। তাহলে চর্যাপদে আপনি বেশি ফোকাস করবেন হচ্ছে ধর্ম। হ্যাঁ, ধর্ম, চর্যাপদের ভাষা, সমাজ, নারী, হিস্ট্রি, এই 5-7টা টপিক থেকে চলে আসবে। ওকে, বলার কোনো প্রশ্ন আছে কিনা, আমরা বাংলাদেশে চলে যাবো। কোনো প্রশ্ন আছে কি? অনেক টেক্সট দিচ্ছে, আমি আসলে টাইমই পাচ্ছি না মানুষের টেক্সট দেখার। হ্যালো হ্যাঁ ভাই ভাইয়া। বলেন। ভাইয়া এখানে হচ্ছে ওই যে একটু কিভাবে একটু মানে বক্সটা করতে হবে ওটা যদি একটু বলে দিতেন, এই যে একটু আগে যে বললেন আহ, আমি হচ্ছে না, আপনার যে কথা বুঝি নেবে, একবার চর্যাপদের রিপিট করবে না? চর্যাপদের যে হচ্ছে মানে কি নোট করব আপনি বললেন না যে তিনটা হচ্ছে ও আমরা আচ্ছা, আহ, জি ওটা খালি একটু শুরুর দিকে বলছিলাম তো, ছিলেন না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি। একটু দাঁড়ান, আমি হচ্ছে আপনার ইয়াটা একটু অন করি আমি। কি হচ্ছে? স্পিল ভিউ, তারপরে হচ্ছে স্যামসাং নোটে আমি আছি, সিক্রেট ফোল্ডার। ওকে, নোট নোট কি করবেন এটা তো? আচ্ছা ঠিক আছে, আমি আমার রেকর্ড করতেছি, আমি রেকর্ড হচ্ছে কিনা আমি জানি না, যদি হয় আমি রেকর্ডটা শেয়ার, হ্যাঁ রেকর্ড হচ্ছে, শেয়ার করে দিব আর কি। নোট করবেন হচ্ছে আপনি হচ্ছেন ওই যে প্রথম নোট করবেন শাল দিয়ে, শাল কি কি শাল হচ্ছে আপনি চর্যাপদে পাচ্ছেন আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে এটা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপাল গেছে, কত সালে গেছে, কত সালে খুঁজে পাইছে, কত সালে প্রকাশ করছে। তারপর হচ্ছে বিজয়চন্দ্র হচ্ছে আপনার 1920 সালে কি বলছে, ওবিডিএল 1926 সালে কি বলছে, নব্যচর্যা গীতি কত সালে আবিষ্কৃত, মানে জাস্ট একটা সাল ভিত্তিক নোট করবেন, জি বক্স করবেন আর কি ছোট করে। আরেকটা করবেন হচ্ছে আপনি একটা কিসে বলছে, আচ্ছা চর্যাপদের বেসিকটা নিয়ে। চর্যাপদ হচ্ছে আপনার কোন ধর্মের, চর্যাপদ কয়জন রাইটার আছে, চর্যাপদ হচ্ছে কোন ছন্দে লেখা, তারপর চর্যাপদে হচ্ছে সবচেয়ে বেশি লিখছে কে, ঠিক আছে? এই টাইপ একটা নোট করবেন আর কি, জি ঠিক আছে? মানে চর্যাপদ নিয়ে একটা
ঠিক আছে, এরপরে আপনি 6টা কোটেশন বা 7টা কোটেশন নোট করেন। সেটা হচ্ছে আপনার প্রথম চর্যাপদ, 6টা প্রবাদ বাক্য, আর হচ্ছে ওই যে আজি বুসুগু বঙ্গালী ভৈলী, ঠিক আছে, মানে হচ্ছে বাঙালি, পদ্মা খাল, বুসুগুপের যে 2টা কোটেশন আছে, আপনার পদ আছে, লাইন আছে, 2টা লাইনকে নোট করে রাখেন। এই 7টা লাইন লোড করবেন আর কি। যদি চান আপনারা, সেটা হচ্ছে যদি টাইম পান, বাংলা বেশি টাইম দেওয়ার প্রয়োজন নাই, যদি টাইম দিতে পারেন আর কি, আপনারা ওই রানা গোস্তারের যে বইটা আছে এখান থেকে কিছু কোটেশন হচ্ছে সুন্দর করে নোট করে রাখতে পারেন। এটা বইয়ের মধ্যে লিখতে পারেন বা খাতার মধ্যে আলাদা করে নিয়ে আসতে পারেন আর কি, ঠিক আছে। আর বাংলার জন্য একটা খাতা বানাবেন, স্পেশাল খাতা, সব সাবজেক্টের জন্য স্পেশাল খাতা বানাবেন, ডেডিকেটেড। কারণ আপনি তো একটা বিশেষ দিবেন এমন না, আপনি অনেকগুলো বিশেষ দিবেন, তো সব বিশেষে একই পড়া, এই জন্য অনেকগুলো বিশেষ দিলে পড়া কমে যায়, সব পড়া আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ভাই শিকড় থেকে যে দেখাইছেন এগুলো প্রশ্ন 22টা না কতটা, এগুলো কি অ্যাসুরেন্সের মতো কি এরকম ভাবে সুন্দরভাবে আছে কিনা ভাই? থাকবে থাকবে থাকবে। সেদিন বইটা আমি কিনি নাই, মানে আমি হচ্ছে কিনতে গেছিলাম, বইটা অনেক মোটা, আর পরে 6 কিনি না, 5 কিনি, আর 6 তো কিনতে ইচ্ছা করে না। আরে ভাই বহুত টাকা বইগুলা, 700 600 500 টাকা নিয়ে ফেল। থাকবে, সব বই থাকবে, কোনো প্যারা নাই। একটা আপনি যদি অ্যাসুরেন্স নেন, অ্যাসুরেন্স পড়েন, এই এই বইয়ের পিডিএফ তো পাচ্ছেনই আপনি আমাদের ওয়েবসাইট ইয়াতে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কি? তাড়াতাড়ি করেন, আমরা বেশিক্ষণ পড়বো না, আমরা ইয়াতে ভাইয়া চলে একটা আসছি। কথা বলছিলেন আপনাদের কি বেঙ্গল সোসাইটি? হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, আপনি ফেসবুক গ্রুপে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না? আছে জি। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা বা ঠিক আছে। নাসরিন আপু বা রুহুল ভাইরাও আছে, আপনারাও চাইলে লিঙ্ক দিয়ে দিতে পারেন আর কি, কেউ একজন বেঙ্গল সোসাইটির টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিলে পুরো পেয়ে যাবে আর কি। আর কোনো প্রশ্ন তো মনে হয় নাই আপনাদের, আছে কি? ওকে, স্ক্রিনশট অন হয়ে গেছে, আমি স্ক্রিনশট দিচ্ছি আবার। আমরা বাংলাতে চলে যাচ্ছি সরাসরি। আচ্ছা, আমি বারবার বলি, এটা কিন্তু হচ্ছে মূলত আমাদের পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস, তো আপনারা মনোযোগ দিয়ে পড়েন। এই ক্লাসটা হচ্ছে রিপিট করার সুযোগ আপনারাই পাবেন না, কারণ হচ্ছে টাইম নাই। তো আপনারা কিন্তু বই কিনে নেই, তো আমি হচ্ছে একটা একটা ধারণা নিয়ে আসছি। আজকে মূলত গাইডলাইন ক্লাসই হচ্ছে, এবং কিছু ডিসকাশন হবে। আপনারা হচ্ছে বই না কিনে নোট করতে পারবেন না, পড়া শুরু করতে পারবেন না। তো আপনারা যেটা করতে পারেন, 2টা বই কিনা যদি আপনি ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ড করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন ইউনিটে কিনে ফেলেন, ঠিক আছে। ওকে, আমি এগুলো আমার নোট আর কি, হাতে লেখা খুবই খারাপ ভাই। এগুলা আমার নোট বলতে আমি নোট করছি ওটা এরকম না, আমি বই থেকেই নোট করছি, সব বইয়ের পড়া, আমি আমার মতো করে নোট করে নিছি আর কি। আচ্ছা, তো এক্সট্রাঅর্ডিনারি কিছু না। দেখেন, আমি শিকড়ের সূচিপত্র দেখাই আগে আপনাকে। দেখেন, আহ 1 নজরে বাজেট, আপনাকে অবশ্যই বাজেট করতে হবে। 24-25 বাজেট পড়া যাবে না। আপনি এখন 25-26 চলছে, রিসেন্টটা পড়বেন। জনসময় এটা সেম টু সেম আছে, সমস্যা নাই। এবার দেখেন বিগত প্রশ্নগুলো কি আছে, ঠিক আছে। 45-এ আসছে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সরকারের 3টা প্রকল্পের কথা আসছে। ওকে, তারপরে হচ্ছে আপনার আপনার হচ্ছেন পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভবিষ্যৎ চিত্র অঙ্কন করুন, 44-এ আসছে। ওকে, তাহলে পদ্মা সেতু নিয়ে আসছে। তারপরে হচ্ছে আপনার তারপরে আসছিল আপনার ঢাকা মেট্রো রেল প্রকল্প নিয়ে আসছে, মেগা প্রকল্প সমূহ আর্থসামাজিক আলোচনা করতে বলছে। রুশ ইউক্রেন যুদ্ধ আমাদের উপর কি প্রভাব ফেলবে সেটা সম্পর্কে আসছে। আর পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন বলতে কি বোঝায় এটা সম্পর্কে আসছে, কেমন? ওকে, তাহলে দেখেন, তাহলে এগুলো হচ্ছে আমাদের, মানে এখান থেকে হচ্ছে এই প্রশ্নগুলা প্রিভিয়াসলি আসছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই, আমি কি এগুলো পড়বো? এগুলো তো আসবে না, এগুলো আওয়ামী লীগের একটা এজেন্ডা ছিল আর কি। এখন এই প্রথম চ্যাপ্টার থেকে মূলত আপনার প্রতিটা দলের এজেন্ডা গুলো আসে। আপনি প্রচুর কোশ্চেন পাবেন যে আপনার রাজনৈতিক দল যে ক্ষমতায় থাকে তাদের তাদের তারা যে ধরনের স্টেপ নিচ্ছে, এখান থেকে প্রশ্ন থাকে। যেমন এইবার ইন্টারন্যাশনাল একটা প্রশ্ন আসছে, আপনার মানে বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের সংকট কি, আপনার ডিপ্লোমেসি কেন্দ্রিক সংকট কি, এবং সমাধানে তারা কি করতেছে, এগুলো থাকবেই। এখন আপনি এটা কোন সরকারের আমলে আসছে এগুলো না পড়ে একটা বেসিক রিডিং পড়ে যাবেন। কারণ যারা প্রশ্নকর্তা, সে হুট করে প্রশ্ন যদি প্রিভিয়াস থেকে মেরে দেয়, আপনি কিন্তু কিছু করতে পারবেন না। আর
বাংলাতে মোরলেস একটা প্রশ্ন পাবেন 20 নাম্বার বা 10 নাম্বারের। আপনি একটা প্রশ্ন পারতেছেন না, মানে হচ্ছে 10 থেকে 20 নাম্বার শেষ। ঠিক আছে? আর এই কোশ্চেন গুলো হচ্ছে এমন একটা কোশ্চেন আপনি বানায় লিখতে পারবেন না। আর্থসামাজিক আপনার প্রভাব, এখানে আপনাকে এক্সাক্ট কিছু ডেটা বা ফিগার ইউজ করতে না পারলে আপনি সরাসরি হচ্ছে শুধু ওই যে দারিদ্র্য কমবে, কর্মসংস্থান বাড়বে, এইসব দেওয়া হবে না। আরো কিছু লাগবে, বিসিএস আরো কিছু লাগবে আর কি। ঠিক আছে? দেখেন, সম্ভাব্য প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনেক স্টুডেন্ট আছে, এটা আপনারা করবেন না আর কি। আর পেইড ব্যাচে তো করতে দিব না। অনেকে ইয়ার কোশ্চেন গুলো পড়ে চলে যায়, সম্ভাব্য গুলো কম পড়ে, এটা করা যাবে না। সম্ভাব্য গুলো আগে পড়বেন আপনারা। দেখেন, স্মার্ট বাংলাদেশ বলতে কি বোঝায় ভাই? স্মার্ট বাংলাদেশ না 45 ভাইভাতে কোশ্চেন করতেছে, এখনো করতেছে। ঠিক আছে? স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা কি? স্মার্ট বাংলাদেশ উন্নয়নে সরকার গৃহীত কর্মপরিকল্পনা সম্পর্কে লিখুন, সার্বজনীন পেনশন সম্পর্কে লেখেন, ভূমি অপরাধ আইন আসছে, জাতীয় শিক্ষা রূপকল্প আসছে, জিডিপি নতুন ভিত্তি বছর সম্পর্কে আসছে, বদ্বীপ পরিকল্পনা আসছে, টিকা আসছে, স্মার্ট বাংলাদেশ, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটা আমি তো 45 রিটার্ন দিচ্ছি। আমি যখন আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা খুব ভালো লিখতে পারি নাই। আমার মনে হচ্ছিল এটা আসবে না, এটা ইয়াতে ছিল, বইয়ে ছিল, আমি খুব একটা ভালো লিখতে পারি নাই। আবার আমি ভুলে গেছে, পরীক্ষার হলে মাথা কাজ করতেছিল না। একটা ছিল এখানে এক্সপ্রেসওয়ে ছিল, আর একটা ছিল হচ্ছে আপনার মাওয়া। ঠিক আছে, মানে 2, 3, 4টা এক্সপ্রেসওয়ের মধ্যে আমি হচ্ছে আপনার মিক্স করে ফেলছিলাম আর কি। গভীর সমুদ্র বন্দর, উপজেলা নির্বাচন, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু শিল্পনগর, ঢাকা ভাঙা, এই যে এক্সপ্রেস। তারপর হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঠিক আছে, প্যাচ করে ফেলছিলাম। তৃতীয় সাবমেরিন কেবল। তারপর হচ্ছে আপনার 28তম গ্যাস কাট লিখে, তাহলে কিছু দেখেন, কিছু টিকা পাবেন আপনি, এবং কিছু পাবেন হচ্ছে কি আপনি বেসিক কোশ্চেন। তাহলে ইউনিক যে কাজটা করছে, রিসেন্ট গুলাকে একসাথে নিয়ে আসছে। আর সরি, শিকড় শিকড় রিসেন্ট গুলাকে একসাথে নিয়ে আসছে, ওরা প্রথম চ্যাপ্টারে বাইরে ফেলে দিছে। আর ইউনিক কি করছে? ইউনিক হচ্ছে আপনার সবগুলাকে একসাথে প্রথম চ্যাপ্টারে নিয়ে আসছে, রিসেন্ট প্লাস ফার্স্ট চ্যাপ্টারের টপিক গুলো, যেগুলো বিসিএস এ উল্লেখ আছে আর কি, সিলেবাসে উল্লেখ আছে, সেগুলোকে একসাথে নিয়ে আসছে। সো এগুলো কোনো ইস্যুই না, একসাথে থাকুক আর না থাকুক। ওগুলো হচ্ছে আপনার রিসেন্ট টপিক, মানে বর্তমান সময় যেগুলো বেশি আপনার চলে আর কি বাজারে, সেগুলো হচ্ছে এখানে আসে। আর প্রথম চ্যাপ্টারে যেটা বিসিএস আপনার সিলেবাসে আছে, সেগুলোর মধ্যে কোশ্চেন গুলো দেখেন। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারের মেইন টপিক গুলা, যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কি, এটা প্রচুর রিপিটেড কোশ্চেন ভাই। এটা শুধু ভূগোল, এটা শুধু রিটার্ন না, এটা ভাইবা তো জিজ্ঞেস করছে, শাহিন আপনাকে জিজ্ঞেস করছিল। ঠিক আছে? তা বরেন্দ্র এলাকা কোন কোন জেলা নিয়ে গঠিত, বরেন্দ্র এলাকা। তারপর হচ্ছে বিভিন্ন এলাকার ভৌগোলিক বিবরণ, ভূপ্রকৃতি বর্ণনা করুন, ভৌগোলিক সুবিধাগুলো কি কি বাংলাদেশের, ভূপ্রকৃতি প্রবাল দ্বীপের গুরুত্ব কি, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আসছে আর কি। তারপরে হচ্ছে বাংলাদেশের নিষ্ক্রিয় বদ্বীপ, বদ্বীপ নিয়ে আসে, বরেন্দ্র ভূমি নিয়ে আসছে, মধুপুর, তার মানে ভূমিরূপ গুলো আছে না, ওই যে প্লাস্টোসিন কালের 3টা, ওদিকে টার্সিয়ারি 2টা, এগুলা নিয়ে আসতেছে। বদ্বীপ নিয়ে আসতেছে, বৃহত্তর বদ্বীপ নিয়ে আসছে, মেইন প্রোটেক্টেড এরিয়া নিয়ে আসতেছে, আর্থসামাজিক ক্ষেত্রে, ভৌগোলিক নির্দেশনা, বাংলাদেশের সমুদ্র বিজয়, এগুলো নিয়ে আসতেছে। হ্যাঁ, লালমাই পাহাড়, পাশাঞ্চল। পাশাঞ্চল নিয়ে ভাই আমি প্রতিবার মনে হয় আসবে, কিন্তু আসে না, 47-এ আসতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে লালমাই পাহাড়, ময়নামতি পাহাড়, নিঝুম দ্বীপ, বাকল্যান্ড বাঁধ, ঠিক আছে, জুম চাষ, এইগুলা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টারের পড়া। ঠিক আছে, প্রচুর পড়া। আপনি যদি ফার্স্ট টাইম পড়েন, আপনার অনেক টাইম লাগবে, অত টাইম নেওয়ার সুযোগ নেই আর কি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পড়বো কি হবে, এটা হচ্ছে আমরা দেখি। আপনাদেরকে একটা জিনিস দেখায় আর কি। বইটা কিনেন, ঠিক আছে, দ্রুত বই কিনে ফেলেন। আপনার পারলে ইউনিটটা কিনে শুরু করে দেন, টাইম পাবেন না তো। এই যে মূলত এইটা বুঝতেছিলাম আমি। দেখেন, এইটা হচ্ছে আপনার আমার একটা নোট আর কি। ঠিক আছে, দেখেন, এখান থেকে শুরু হচ্ছে। আপনারা বাসায় হচ্ছে প্রথমেই এই কাজটা করবেন, পুরো বইটা একবার প্রথম চ্যাপ্টার একটা রিভিশন দিয়ে ফেলবেন, এবং সেইখানে দেখবেন যে আপনার আহ আপনার কি কি ধরনের ডেটা আপনি পরীক্ষায় আসতে পারে আর কি। যেমন এখান থেকে দেখেন, বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত সংখ্যা ছিল 14%। ঠিক আছে, মানে বাংলাদেশের 14% মানুষ হচ্ছে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত। এটা বেড়ে সম্ভবত এখন 18% হয়েছে। আর এটা আগের ডেটা, ঠিক আছে, প্রতি বছর ডেটা আপডেট করে। জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা বুঝাচ্ছি।
এটা নোট হিসেবে মুখস্থ করে দিচ্ছি না আপনাদেরকে, ঠিক আছে? আবার আপনি 14% দিলেও হবে যদি আপনি সালটা দিয়ে দেন, আনুমানিক একটা সাল দিয়ে দিবেন, তাহলে সমস্যা নাই। যেমন 2000, আপনি 2024 দিয়ে দেন, তখন 14% ছিল, তাহলে সমস্যা নাই, ঠিক আছে? আমাদের ভূপ্রকৃতির গ্রন্থ আছে চারটা, চারটা একটা নাম লিখলাম। তারপর সিমি ওই আপনার হচ্ছে আপনার ছয়, চারটা হচ্ছে ছয়, সিমি ওই 5 হচ্ছে 17-তে, তারপর 6 হচ্ছে 24-এ। এরপর দেখেন আমাদের টোটাল হাইটেক পার্ক হবে হচ্ছে 39টা, ঠিক আছে? প্রস্তাবিত বিনিয়োগ গুলো হচ্ছে চেঞ্জ হয়েছে, ডাটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, সরি ফর দ্য ডিস্টার্বেন্স, সরি, বাসায় একটু কাজ পড়ে গেছে। তাহলে দেখেন আমাদের হাইটেক পার্ক হচ্ছে 39টা, কেমন? এরপর হচ্ছে প্রস্তাবিত বিনিয়োগ হচ্ছে, এগুলো হচ্ছে চেঞ্জ আসছে। এরপর হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে 18 সালে নাম চেঞ্জ হয়ে এখন বাংলাদেশ স্যাটেলাইট নামকরণ করা হয়েছে। তারপর আপনার দেখেন আপনার 2023 সালের ডাটা, এটা আপনি পড়তে পারবেন, তবে সালটা মাথায় রাখতে হবে যে আপনার বিটিআরসি এর মতে আপনার আপনার মোবাইল হচ্ছে কত 184.20 মিলিয়ন, এবং হচ্ছে আমার 126.45 মিলিয়ন হচ্ছে কি আমার ইন্টারনেট ইউজ করে। এই ডাটাগুলো হচ্ছে কি করলাম, লিখলাম। এরপরে দেখেন আমাদের অর্থনৈতিক যে খাতগুলো আছে, বর্তমানে 15-16 খাত চলতেছে, 19টা খাত ভাইয়া আছে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে বোধহয়। ও ও ও, আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কি? জি। আচ্ছা, দেখেন আমাদের হচ্ছে এখন চলতেছে হচ্ছে আপনার পঞ্চম বৃত্তি বছর, আপনার 15-16, এখানে খাতা আছে 19টা। তারপর হচ্ছে পায়রায় ভিড়তে পারবে হচ্ছে আপনার 16। দেখেন আমাদের যে আপনার গভীর সমুদ্র বন্দর হচ্ছে বানাচ্ছে, দেখেন যে আপনার চট্টগ্রামে হচ্ছে যে জাহাজ ভিড়ে, সেটা হচ্ছে আপনার 9.6, মানে 9.6 মিটার গভীর জাহাজ ঢুকতে পারে, এবং হচ্ছে সর্বোচ্চ আপনার লেন্থ থাকে হচ্ছে 186 মিটার। বাট পায়রা যে আপনার সিপোর্টটা ভাইয়া বানাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ, হচ্ছে না তো। আচ্ছা, এক মিনিট, ডিস্টার্ব করতেছে কেন? দেখা যাচ্ছে না, না? শেয়ার স্ক্রিন দিচ্ছি, সিঙ্গেল দিয়ে দেখে। এখন দেখা যাচ্ছে? ভাই স্ক্রিন আসতেছে বাট বাফার টাইপের করতেছে আর কি। চলে যাচ্ছে না? হ্যাঁ, মানে স্ক্রিন আছে বাট হচ্ছে আপনার ওই লেখা আসতেছে না আপনার। লিখে আসতেছে না? হ্যাঁ। আচ্ছা, এক মিনিট।